নমস্কার, শুভ সন্ধ্যা। আজও যথেষ্ট উদ্বেগের সঙ্গে এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে, তার কারণ আপনাদের জানিয়েছিলাম যে রবিবার থেকে সোমবারের মধ্যে এই ছোট্ট এবিপি আনন্দ কলকাতা অফিসের 7 জন সহকর্মী তারা কোভিড পজিটিভ হয়েছিলেন। আর তারপরের আজ অবধি অর্থাৎ গত 48 ঘন্টায় সেই ফিগারটা 13তে পৌঁছেছে। এমনকি গতকাল ঘণ্টাখানেকের এই অনুষ্ঠান যার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ক্যামেরার পিছনে যিনি ছিলেন আমার চিত্তগ্রাহক সহকর্মী জয়ন্ত বেহরা, আজকে তার প্রবল জ্বর, গলা ব্যথা, কাশি ইত্যাদি। কিন্তু এটা ব্যক্তিগত উদ্বেগের প্রশ্ন নয়, উদ্বেগটা আরও গভীর। তার কারণ শুধু যারা পাবলিক লাইফে আছেন, আমজনতার কি ছবি সেই পরিসংখ্যান আমার হাতে নেই, কিন্তু পাবলিক লাইফে আছেন এই রকম তিনজন মানুষ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা, তারা তিনজনই অবশ্যই ডাবল ডোজ ভ্যাকসিনেশন তাদের হয়েছে। এই নিয়ে তৃতীয়বার, দ্বিতীয় নয় তৃতীয়বার তাদের কোভিড হলো। ঠিক এইখানে একাধিক গবেষক, ভাইরোলজিস্ট এবং চিকিৎসক প্রশ্ন তুলছেন, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা কি কমছে? ফর্মুলাটা কি? অর্থাৎ সেই রহস্যভেদ না করলে তৃতীয়বার ডাবল ডোজ ভ্যাকসিন নেয়ার পরও কোভিড আক্রান্ত হওয়ার রহস্যভেদ যে করা যাচ্ছে না। আজকের এই গোটা অনুষ্ঠানে একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন, ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েও তৃতীয়বারের জন্য কোভিড, তাহলে ভ্যাকসিনে কি কাজ হচ্ছে না? এই প্রশ্ন তুলছেন গবেষক এবং চিকিৎসকরা। আজকে এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে হাইড্রক্সি ক্লোরোকুইন থেকে রেমডেসিভির। এবছরের ওষুধ পরের বছর বাতিল হয়ে যাচ্ছে, চূড়ান্ত প্রোটোকলটা কবে আসবে? আমাদের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাজনীতি করলেই কি 7 খুন মাফ? নিজেরা জনসভা করবেন, প্রচার করবেন, ম্যারাথন করবেন, আর জনসাধারণকে বিধিমানার উপদেশ দেবেন? একেবারে স্পষ্ট করে এই প্রশ্ন সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমাদের থাকবে। কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে থাকবে তাও দেখাবো আপনাদের। এবং আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে যখন রাজ্যের পরিসংখ্যান আজকে 9037 মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় এই রাজ্যে 16 জনের, সেখানে এই পরিস্থিতিতে কেন এই রাজ্যে পুরো ভোট বা গঙ্গাসাগর মেলা হবে? একেবারে পরিষ্কারভাবে এই প্রশ্ন তুলছি আপনাদের সামনে। তবে শুরুতেই দেখাবো, ওই যে বলছিলাম যে ঘটনা উদ্বেগ বাড়িয়েছে, সেটা হচ্ছে ডাবল ডোজ নিয়ে তিনজন মানুষ যারা পাবলিক লাইফে আছেন, তাদের তৃতীয়বারের জন্য কোভিড হচ্ছে। কি করে, কারা তারা? দেখুন, তৃতীয় ঢেউ যেটা এসে গেছে, আসবো করে অপেক্ষা করছিলাম, সেটা এসে গেছে। আমরা তৃতীয় ওয়েভের মধ্যে এবং স্ট্রংলি তৃতীয় ওয়েভের মধ্যে। চিকিৎসকরা বলছেন ভারতে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। মঙ্গলবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখে পৌঁছে গেল 10,000-এর দোরগোড়ায়। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 9,073 জন, অর্থাৎ সোমবারের তুলনায় 2,995 জন বেশি। গত সপ্তাহের মঙ্গলবারের তুলনায় এই মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 1,107%। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 4,759 জন, যা গত মঙ্গলবারের দৈনিক আক্রান্তের তুলনায় প্রায় 1,146% বেশি। দ্বিতীয় ঢেউয়ের সময় কলকাতায় দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল 3রা মে, সেদিন সংখ্যাটা ছিল 3,990। তৃতীয় ঢেউয়ের শুরুতেই মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল। এর মধ্যে উদ্বেগ আরও বাড়াচ্ছে ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও একবার দুবার নয়, একই ব্যক্তির 3বার করোনা আক্রান্ত হওয়ার মতো ঘটনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা, তিনজনই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ নিয়েছিলেন। আগে দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপরও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে চিকিৎসক মহলে প্রশ্ন উঠছে, অ্যান্টিবডি এবং ভ্যাকসিনের জোড়া বর্মেও তাহলে করোনাকে ঠেকানো যাচ্ছে না? আমরা যদি একটা সিউডো আশ্বাসের মধ্যে বাস করি যে আমার একবার কোভিড হয়েছিল, আমার আরেকবার হবে না, বা আমার 2টো ডোজ ভ্যাকসিন গত বছর ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়েছিল, আমার আর কোভিড হবে না, এটা কিন্তু ভুল ধারণা। ডাক্তাররা যাদের প্রথম ভ্যাকসিনেশন হয়েছিল তারা বিরাটভাবে আক্রান্ত হচ্ছেন। প্রথম ওয়েভে যারা আক্রান্ত হয়েছিলেন তারা কিন্তু আবার দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ ন্যাচারাল ইমিউনিটি যেটা ছিল সেই ইমিউনিটিটাও অনেক অংশে চলে গেছে 12 থেকে 13 মাস বাদে। বাবুল সুপ্রিয় মঙ্গলবার টুইট করে জানিয়েছেন,
তিনি, তার স্ত্রী, বাবা এবং একাধিক কর্মচারীর রিপোর্ট পজিটিভ এসেছে। সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ও জোড়া ডোজ নেওয়া সত্ত্বেও এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। 2020 সালের 26শে অক্টোবর আমার প্রথমবার করোনা ধরা পড়ে। তারপর 2021 সালের 26শে এপ্রিল আমার কোভিড হয়। তারপর নিয়ম অনুসারে ডবল ডোজ নেওয়া হয়ে গিয়ে থাকে। তারপরও তৃতীয়বারের জন্য নানান উপসর্গ নিয়ে আমি আজকে 2রা জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে পড়ি। লালবাজারে ইতিমধ্যেই হানা দিয়েছে করোনা। তার মধ্যে জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার শরীরে তৃতীয়বার থাবা বসিয়েছে করোনা। তিনিও করোনা ভ্যাকসিনের 2টি ডোজই নিয়েছিলেন। এই প্রেক্ষাপটে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে। ভ্যাকসিনের কিন্তু একটা কাজও হচ্ছে, আমি যদি ভ্যাকসিন নিয়ে থাকি আমি রোগটা ছড়াবো না, কিন্তু রোগ যদি আবার থেকে ছড়াতে থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনকে আরেকবার পুনর্বিবেচনা করা উচিত। ভ্যাকসিনের কোথায় কোথায় খামতি ছিল সেই জায়গাগুলো দেখার সময় তাহলে এসছে। এখন আরও গবেষণা লাগে। প্রাথমিক স্তরের 55 থেকে 70% কার্যকরী বলা হলেও বর্তমান সময়ে বলা যায় বোধহয় ততটা কার্যকরী হচ্ছে না। কার্যকারী ক্ষমতা 7 থেকে 9 মাস পর্যন্ত থাকছে, তারপর কিন্তু শরীরে অ্যান্টিবডি লেভেল কমে যাচ্ছে। ডাবল ডোজ নেবার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শুধু যে ভারতে প্রশ্ন উঠছে এমনটা নয়, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন। ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি কথা বলবো কৌস্তব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কৌস্তব, আমি প্রথমেই তোমার কাছে মার্জনা চেয়ে নেব যে তুমি একেবারে সরাসরি লাইভে বসার উপযুক্ত শারীরিক অবস্থায় নেই, শুয়ে শুয়েই তোমার সঙ্গে কথা বলতে হচ্ছে, কিন্তু যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসেবেও এই ঘটনাগুলো, বাবুল সুপ্রিয় তার গলার এমন অবস্থা, কথা বলার অবস্থাতেই সে নেই। কৌস্তব, আমার তথ্য ভুল হলে একটু আমায় ধরিয়ে দিও। তুমি প্রথমবার তোমার কোভিড হলো অক্টোবর 2020, তারপর কোভিড হলো এপ্রিল 2021, আর এখন জানুয়ারি 2022, তিনবার হলো। তুমি সেকেন্ড ডোজ অর্থাৎ শেষ ভ্যাকসিনটা কোন মাসে নিয়েছিলে? কত মাস অতিক্রান্ত হয়েছে? আমার অনেক দিন হয়ে গেছে। আমার খুব সম্ভবত নভেম্বরে সেকেন্ড ডোজ হয়েছে। প্রথম দুবার যখন আমার কোভিড হয়েছিল তখন আমার 40-এর ওপর সেই স্কোপ ছিল না তখন ভ্যাকসিন নেওয়ার আর কি। তো সেক্ষেত্রে সেকেন্ড ডোজ হয়ে যাওয়ার পরেইও হলো আর কি। এটা খুব হতবাক। তবে একটা জিনিস বলে নেওয়া ভালো যে এবার কিন্তু প্রকোপটা অনেক কম। মানে জ্বর আসা, আমার লাস্ট 4 দিন ধরে জ্বর ছিল, আজকে জ্বর আসা। আমি কৌস্তব এই প্রশ্নেই আসতে চাইছিলাম যে যেহেতু তোমার 3বার কোভিড হলো, আমি একেবারে পরিষ্কার দর্শকদের যদি একটু বলো যে প্রথমবারের সঙ্গে দ্বিতীয়বারের কোনো তফাৎ ছিল কিনা, এবং দ্বিতীয়বারের সঙ্গে এই তৃতীয়বার সবাই যেটা বলছে যে অনেকটা মাইল্ড, সত্যি কি তাই? দ্বিতীয়বারের সঙ্গে তুলনা যদি করো তো এবারে প্রকোপটা কি অনেকটা কম কৌস্তব? দ্বিতীয়বার আমার স্যাচুরেশন লেভেলটা অনেক নেমে গেছিল, অক্সিজেন দিতে হয়েছিল, খুবই সিরিয়াস অবস্থা হয়েছিল, একটু শারীরিকও খুব ট্রাভেল ছিল। এবার সেটা নেই। এবার 5 দিন নিয়ে 4 দিন জ্বর, 3-4 করে জ্বর আসছে, গলা ব্যথা, হাত পা ব্যথা, কিন্তু সেকেন্ডবারের মতো কোনোভাবেই নয়। মানে সেকেন্ডবার এর থেকে অনেক বেশি শারীরিক কষ্ট, এবং স্যাচুরেশন লেভেলটা এবার কিন্তু আমার স্যাচুরেশনটা একদম ড্রপ করেনি। আমি ডাক্তারের সাথে টেলিমেডিসিন, আমার নিজস্ব ডাক্তার, পারিবারিক বন্ধু, তার সাথে আছি, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি। আমার সেকেন্ডবার যা হয়েছিল সেই তুলনায় কিছুই এবার হয়নি। জ্বর হয়েছে, জ্বরটাও আজকে সারাদিন আসেনি, কাল রাত্রিবেলা শেষবার জ্বর হয়েছে, এই আর কি। তবে এটা আমার ধারণার মধ্যে ছিল না যে সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার পর। অনেক ধন্যবাদ কৌস্তব, একদম। হ্যাঁ, সরি বলো তুমি। সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে নেওয়ার পরও 3বার আক্রান্ত হয়ে যেতে পারি এরকম ধারণা ছিল না আর কি। না, বুঝতে পেরেছি। এটা তো বিস্ময়ের, কারণ একটা স্বপ্নভঙ্গের মতো ব্যাপার আছে যে 2বার আমি ভ্যাকসিন নিয়েছি, তারপরে তৃতীয়বারের জন্য একই ব্যক্তিকে কোভিড হচ্ছে।
এটা নিঃসন্দেহে তার ভেতর একটা শখ তো থাকবেই। কৌস্তব, একটাই কথা, তুমি দ্রুত দ্রুত সুস্থ হয়ে ওঠো। এবং একটা স্বস্তির কথা শোনালে আরও একবার আমি রিপিট করতে চাইবো দর্শকদের যে দ্বিতীয়বারের তুলনায় তৃতীয়বার কিন্তু কৌস্তব বলছে অনেকটাই মৃদু, অর্থাৎ একটা আশার আলো, ওই সুড়ঙ্গের শেষে একটা আশার বিন্দু কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ধন্যবাদ কৌস্তব। আমি ডক্টর অজয় সরকারের কাছে যাব। ডক্টর সরকার, দুটো মিথ ছিল একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে যে একবার কোভিড হয়ে গেলে একটা ন্যাচারাল অ্যান্টিবডি তৈরি হবে যেটা পরবর্তী সময় কোভিড থেকে বাঁচাবে, এটা যদি প্রথম মিথ ধরি। দ্বিতীয় মিথটা কি ছিল, যে যারা দুটো ডোজের ভ্যাকসিন নিয়েছেন, এমনকি একটা সময় একটা ডোজের ভ্যাকসিন এবং একবার কোভিড হয়ে গেলে বলা হচ্ছিল যে রাজ্যটক, আমার মনে আছে এই স্টুডিওতেই একজন ডাক্তারবাবু বলেছিলেন যে এই যুগলবন্দি ভাবা যায় না, আর কোভিড ছুঁতে পারবে না। তো যাই হোক, সেই ক্ষেত্রে দ্বিতীয় মিথটা ছিল যে ভ্যাকসিন দেওয়া মানে কৃত্রিমভাবে অ্যান্টিবডিটা তৈরি হলো, অর্থাৎ কোভিড আর ছুঁতে পারবে না। ডক্টর অজয় সরকারের কাছে আমার প্রশ্ন, যে এ তো মহাভারতের অনুষঙ্গে বলা যায় যে কবচ কুণ্ডল ভেবেছিল লোকে যে পেয়ে গেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেটা অজয় হতে পারছে না, সেটা সমস্যা হচ্ছে, তা সত্ত্বেও কোভিড হচ্ছে। আপনার নিজের এটা নিয়ে কি অ্যানালিসিস ডক্টর সরকার? দেখুন, কোভিড নিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি। এই ডিজিজটা সম্বন্ধে আমরা এখনো পুরো জেনে উঠিনি। এটা ভাবলে ভুল হবে যে কোভিডকে আমরা জয় করে ফেলেছি বা কোভিডের অস্ত্র বের করে ফেলেছি। সেকেন্ড, ভ্যাকসিন নিয়ে আমাদের ধারণা ছিল যে ভ্যাকসিন দিলেই কিন্তু আমরা আর কোভিড ইনফেক্টেড হব না। এটা ভুল ধারণা। কোভিড কিন্তু হবে না, এটা ভ্যাকসিন মানে প্রোটেকশন দেবে না। ভ্যাকসিন যেটা করবে যে আপনার সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ প্রসেস হতে দেবে না। এবং মোটামুটি যারা ভ্যাকসিনেটেড তাদের কিন্তু সিভিয়ার ডিজিজ খুব কম হয়েছে। আমি বলবো না যে সিভিয়ার হয়নি, তা নয়। আমিও অনেক পেশেন্ট দেখেছি যারা দুটো ভ্যাকসিন পাওয়ার পরেও তাদের ভেন্টিলেট করতে হয়েছে, কিন্তু নাম্বারটা অনেক কম। আমরা যদি দেখি তাদের মধ্যে যারা একটা ভ্যাকসিন বা পায়নি ভ্যাকসিন, তাদের সংখ্যাটাই বেশি। অতএব ভ্যাকসিন আমাদের নিতেই হবে। আরেকটা আমি বলে রাখতে চাই যে ভ্যাকসিনের কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। ভ্যাকসিনটা কোল্ড চেন মেনটেন হচ্ছে কিনা, আমরা যেখানে সেখানে ভ্যাকসিন নিচ্ছি কিনা, ডোজটা একটা ফ্যাক্টর আছে, কারেক্ট ডোজ দিচ্ছি কিনা, অনেকগুলো। প্লাস এর যে ভ্যাকসিনটা একটা আমরা খুলে ফেললে সেটা কিন্তু 4.5 ঘন্টা 5 ঘন্টার বেশি দেওয়া যায় না। আমরা সেই ভ্যাকসিনটা হয়তো অনেকক্ষণ খোলা অবস্থায় রেখে দিয়েছি, সেটা ডিসকার্ড করিনি। ফোর্থ, যেটা আমরা কিন্তু জানি ইনফ্লুয়েঞ্জাতে আমাদের ভ্যাকসিন প্রত্যেক বছর ক্যারেক্টার চেঞ্জ করতে হচ্ছে ভ্যাকসিনের, কেননা ভাইরাসটা ক্যারেক্টার চেঞ্জ করলে ভ্যাকসিনেরও নেচারটা চেঞ্জ করতে হবে, তার অ্যান্টিজেনিক ক্যারেক্টার। আমরা কিন্তু সেই যে ভ্যাকসিনটা শুরু হয়েছে সেটাই এখনো দিয়ে চলেছি। কোভিড কিন্তু বছরের পর বছর মিউটেন্ট করে তার নেচার পাল্টাচ্ছে, যার ফলে এই ভ্যাকসিনগুলো, বিশেষ করে ওমিক্রন কিন্তু ভ্যাকসিন দিয়ে প্রোটেক্ট করা যাবে না। ওমিক্রনের স্পাইক প্রোটিনটার ক্যারেক্টার এতটাই চেঞ্জ হয়েছে, আর মোস্ট অফ দ্য ভ্যাকসিন কিন্তু স্পাইক প্রোটিন অ্যান্টিজেনের এগেনস্টেই। ন্যাচারালি আমাকে এমন একটা ভ্যাকসিন তৈরি করতে হবে, বা আমাদের নেচারটা কনস্ট্যান্ট রিসার্চ চালিয়ে যেতে হবে যে ভ্যাকসিন, ভাইরাসটা যেরকম মিউটেন্ট করছে ভ্যাকসিনটাকেও সেইভাবে চেঞ্জ করতে হবে, যেটা আমরা ইনফ্লুয়েঞ্জাতে করছি। একদম ডক্টর সরকার, আবার আসবো আপনার কাছে। চমৎকার একটা কথা বললেন, সেটা হচ্ছে ভাইরাস নিজেকে মিউটেশনের মাধ্যমে পরিবর্তন করলে ভ্যাকসিনটাকেও আপডেট করতে হবে। পাশাপাশি অবশ্য এই রাজ্যের যে ফিগারগুলো, তাতে কিন্তু এখনো পর্যন্ত ওমিক্রনের সংখ্যা নগণ্য। কাল অবধি ফিগারটা মাত্র 20 ছিল, অর্থাৎ বাকিগুলোকে আমরা ডেল্টা বা ডেল্টা প্লাস বলতেই পারি। আমি এই প্রশ্নে আসবো, কিন্তু ডক্টর সরকার বলছিলেন যে এবারে প্রকোপটা কম হলেও ওনার কিছু রোগী তারা ভেন্টিলেটরেও গেছেন, কিন্তু এখনো পর্যন্ত সত্যি সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কম। কাউকে অবশ্য হাসপাতালে যেতে হয়েছে। আমাদেরই এক সহকর্মী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু আবার বলছি, গতবার 10% হলে, এই মুহূর্তে সরকারি ফিগার কি আমি জানি না, কিন্তু এবার বোধহয় সেই ফিগারটা 1% নেমেছে। এটা নিঃসন্দেহে স্বস্তির। আবার বলছি, স্বস্তি। দ্বিতীয় প্রতিবেদন। একবার করোনা হয়ে গেলে আর হবে না, ডবল ডোজ নেওয়া হয়ে গেছে আর তাই করোনা ছুঁতে পারবে না। ভ্যাকসিন নেবার পর করোনা হলেও হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হবে না। ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই এই ধরনের মিথগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।
ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়ার পরও করোনা সংক্রমণে এই দুজনের জীবন কার্যত বিপন্ন হয়েছিল। ইনি তরুণ বন্দ্যোপাধ্যায়, 57 বছর বয়সী হাওড়ার এই বাসিন্দা। গত বছরের 12ই এপ্রিল কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন, 20 মে দ্বিতীয় ডোজ। এরপর নভেম্বরের 4 তারিখ রাতে তার জ্বর আসে। অল্প সময়ের মধ্যেই অক্সিজেনের মাত্রা নেমে যায় 87-তে। শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। সংকটজনক অবস্থায় ভর্তি করতে হয় হাসপাতালে। আমার একটা ধারণা ছিল এই যে ডাবল ডোজ যখন হয়ে গেছে, আমার সব রকম প্রোটেকশন আমি নিয়ে বেরোতাম, মাস্ক পরেই বেরোতাম সর্বত্র। ফলে কিন্তু তা সত্ত্বেও আমার দেখলাম যে আমার কোভিডটা পজিটিভই হচ্ছে যে হলো, এবং অবস্থা এমন জায়গায় দাঁড়ালো যে আমাকে হসপিটালে ভর্তি হতে হলো। আমি 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম। প্রায় একই রকম অভিজ্ঞতা হয়েছে 49 বছর বয়সী স্বাস্থ্যকর্মী রতন সাহার। গত বছরের 2রা মার্চ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। 2রা মে রাতে তার জ্বর আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন ভোরেই হাসপাতালে ভর্তি করতে হয়। সেকেন্ড ডোজ আমার হয়ে গেছে 30 মাস। বিধানসভা রেজাল্টটা বার হলো, ওর পরে আমি করোনাতে ধরা পড়লাম রাত্রিরে। আমি এসে এমআরআই হসপিটালে ভর্তি হলাম। বাড়াবাড়ি হয়েছিল, আমি 15 দিন ছিলাম হসপিটালে সেকেন্ড ডোজ নেওয়ার পরে। চিকিৎসকরাও বলছেন ভ্যাকসিন নিলে করোনা হবে না বা হলে কম ক্ষতি হবে, এই ধারণার কোনো ভিত্তিই নেই। এই একটা অসুখ জাস্ট 2 বছর এসছে, আমাদের কাছে জাস্ট প্রাথমিক ভ্যাকসিনসগুলো আসছে। এই অসুখটাকে আমরা যত চিনবো, যত জানবো, যত পড়বো, তত বেটার আমরা ভ্যাকসিনেশন তৈরি করতে পারবো, তত বেটার ভ্যাকসিন আমরা তৈরি করতে পারবো। তো এই ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে আমরা এখনও খুব শিক্ষানবিশের জায়গাতে আছি। ডবল ভ্যাকসিনের পরে ডেফিনেটলি অসুখের প্রকোপ কমেছে, সিভিয়ারিটি কমেছে, কিন্তু এটাও সত্যি কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যেটা আপনি বললেন। তবে সেটাকে মেনে নিতে হবে, হয়তো ভবিষ্যতে আমরা এর উত্তর পাবো। আমেরিকায় এখনো পর্যন্ত 62% মানুষ ভ্যাকসিনের ডবল ডোজ পেয়ে গেছেন। বুস্টার ডোজ পেয়েছেন 21%। আবার গত 24 ঘন্টায় আমেরিকায় 10 লক্ষেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এবং রাজ্যেও করোনা সংক্রমণের ঝোড়ো গতি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। এদিন দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা 10%-এর উপর বেড়েছে। রাজ্যে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে 10,000-এর চৌকাছে। বেড়েছে মৃত্যুও। সোমবার 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছিল 13 জনের। মঙ্গলবার সেই সংখ্যাটা আরও বেড়ে হয়েছে 16। অর্থাৎ ভ্যাকসিনও নিতে হবে, আবার সতর্কও থাকতে হবে। ঝিলম করঞ্জাই, সঞ্চয়ন মিত্র ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর দেবকিশোর গুপ্তর কাছে যাব। ডক্টর গুপ্ত, কাল থেকে সংখ্যাটা প্রায় 3,000, 2,995 বাড়ল। মৃত্যুর সংখ্যা 13 থেকে 1 লাফে 16, পজিটিভিটি রেট প্রায় 19%। এইটা হচ্ছে পরিসংখ্যানের পার্ট, কিন্তু একটা ধাঁধার পার্ট আছে, খটকার পার্ট আছে। সেটা হচ্ছে ধরুন এই রাজ্যে আমি কালকে অবধি ফিগারটা যদি দেখি, এই 3,000 বাড়ার আগে পর্যন্ত যদি দেখি, ওমিক্রনের কেস ছিল 20টা। সেখানে মোট সংখ্যা ছিল গতকাল অবধি 6,078। অর্থাৎ 20টা যদি আমি বিয়োগ করি, 6,058টা কেস হয় ডেল্টা নয় ডেল্টা প্লাস। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই ডেল্টা বা ডেল্টা প্লাসকেই তো আটকানোর কথা ছিল ভ্যাকসিনের, তাহলে সেইখানে সমস্যাটা কোথায় হলো যে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও এতজন ডেল্টা রোগী, কি করে সেটা সম্ভব? ধাঁধা এবং খটকা তো সেই জায়গায়। ডক্টর গুপ্ত, খুব ভালো প্রশ্ন। আমার মনে পড়ছে প্রায় 1 বছর আগে স্টুডিওতে এসে বলেছিলাম যে ভ্যাকসিন যখন প্রথম আসে খুবই আসার কথা, কিন্তু এটা কত দূর কতদিন প্রোটেক্ট করতে পারবে সেটা একটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তর কিন্তু বেশ কিছুদিন আগে পাওয়া গেছে, যেটা সো কল ডেভেলপড কান্ট্রিগুলো বুঝে গেছে যে অন্তত 6 মাস পরে একটা বুস্টার ডোজ দেওয়া উচিত। সেইখানে কিন্তু আমরা একটু বেশ দেরি করেছি। এবং যেটা আমার আগের বক্তারা বললেন যে ভ্যাকসিন থাকা মানে কোভিড হবে না তা নয়, সিভিয়ারিটি কম হবে। কিন্তু আমাদের কিছু ডেটা হাতে আছে, তাতে দেখা যাচ্ছে যে যাদের 6 মাসের বেশি হয়ে গেছে, 9 মাস 10 মাস মতন যাদের ভ্যাকসিন সেকেন্ড ডোজ হয়ে গেছে, তাদের কিন্তু 20% মাত্র এফিকেসিতে পৌঁছেছে। কাজেই আমাদের বুস্টার ডোজটা একটা সেভিয়ার হতে পারত, সেই জায়গাটা আমরা মিস করেছি। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে যে ধরুন যারা তৃতীয়বারও আক্রান্ত হচ্ছেন তারা প্রত্যেকে, সেটা বাবুল সুপ্রিয়, সেটা কৌস্তব, সেটা মুরলী শর্মা, প্রত্যেকে কিন্তু 60 বছরের নিচে, অর্থাৎ তারা সেকেন্ড ডোজ কমপ্লিট করেছেন 4 থেকে 5 মাস আগে, ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 6 মাস আগে। তাদের ডেল্টা বা ডেল্টা প্লাস সংক্রমণ হবে কেন? হ্যাঁ, সেইখানে যেটা ডক্টর অজয় সরকার যে কথাটা বললেন, আমাদের হয়তো
ভ্যাকসিনের মিউটেশনের সাথে তাল রেখে আমাদের আপগ্রেড করতে হবে। কারণ প্রশ্ন হচ্ছে যে স্পিডে ভাইরাস মিউটেট করছে সেই তাল রেখে চলাটা এই মুহূর্তে মুশকিল। এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমরা প্রত্যেক বছর আপডেট করি এবং তাতে একটা বড় পার্সেন্টেজ প্রোটেকশন পাওয়া যায়, তাতেও কিন্তু 100% পাওয়া যায় না। কিন্তু ইনফ্লুয়েঞ্জা নিয়ে আমরা হয়তো অতটা মাথা ঘামাই না যতটা আমরা এখন কোভিডে ঘামাচ্ছি। এবং আমরা এটা যে দেখি ভ্যাকসিন ইনইকুইটি বলে যে একটা টার্ম এখন দেখা যাচ্ছে, যে আমরা নানা পপুলেশনে কিন্তু ভ্যাকসিন দিতে পারিনি। পৃথিবীর অনেক দেশে বুস্টার নেই, কিছু দেশে বুস্টার হয়েছে, কিছু দেশে ভ্যাকসিন সমানভাবে পৌঁছয়নি। এবং এই যে এত ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, এটা এরই হয়তো একটা পার্শিয়াল প্রেশারের জন্য হতে পারে। কাজেই সেইটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে ভাইরাস এত রেগুলারলি মিউটেট করছে, এর পেছনে এইখানে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যারা ভ্যাকসিনকে ততটা মান্যতা দিচ্ছেন না বা আজকের দিনে দাঁড়িয়ে তার কার্যকারিতা কতটা এই রকম প্রশ্ন তুলছেন, তাদের বক্তব্য সেটা হচ্ছে যে ভ্যাকসিনের জন্য মারণ ক্ষমতা কমছে বা ভ্যাকসিনের জন্য হসপিটালাইজেশনের কেস কম হচ্ছে, ভ্যাকসিনের জন্য ভেন্টিলেটর কম লাগছে, সেটা কি করে মানবো? তার কারণ এই কোভিড আমাদের দেশেও এসেছে প্রায় 22 মাস হতে চললো, প্রায় 2 বছর। 2 বছর পরে স্প্যানিশ ফ্লু বলুন বা অন্য যে কোনো অতিমারির ক্ষেত্রে এমনিতেই ভাইরাসটা দুর্বল হয়ে যায়, তার ভিরুলেন্স পাওয়ারটা কমে যায়। সেক্ষেত্রে এই যে হসপিটালাইজেশনের কেস কমছে বা অপেক্ষাকৃত মৃদু অসুস্থতা হচ্ছে, এর কৃতিত্বটা ভ্যাকসিনকে কি করে দেবো? এ তো ভাইরাসই দুর্বল হয়েছে। এই যুক্তিটা নিয়ে আপনার কি মনে হয়? এটা খুবই কঠিন প্রশ্ন। এর মানে কোনটা সঠিক উত্তর বলা মুশকিল। কিন্তু যেটা আমরা দেখছি, সায়েন্স যেটা বলছে তাতে ভ্যাকসিনেটেড পপুলেশনের কিন্তু সিভিয়ারিটি কম হচ্ছে, সেই এভিডেন্স কিন্তু আমাদের কাছে আছে। এবার ভ্যাকসিন না নিলে কি হতো, যেটা আমরা দেখছি যারা আনভ্যাকসিনেটেড তাদের মধ্যে কিন্তু সিভিয়ার ডিজিজ হচ্ছে, এখনো হচ্ছে। এবং সেই মানে থ্রু সিরিয়াল প্যাসেজ আস্তে আস্তে ন্যাচারালি ভাইরাস তার ভিরুলেন্স কমবেই। কিন্তু ততদিন তো মানব জাতিকেও আমাকে একটা বড় অংশকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য ইনিশিয়ালি একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে হলেও কিছুদিনের জন্য আমার কিন্তু ভ্যাকসিন দরকার। তারপর ভাইরাস ন্যাচারালি তার ভিরুলেন্স লুজ করুক, তখন হয়তো এই রিকোয়ারমেন্ট, এই প্যানিক এগুলো আস্তে আস্তে কমবে। একদম, আপনি বলছেন ভ্যাকসিন দরকার। এবং আমরা দিনের পর দিন এবিপি আনন্দে প্রায় 2 বছর ধরে ক্যাম্পেইন চালিয়েছি ভ্যাকসিনের জন্য। আমাদের লোগোর পাশাপাশি আরেকটা লোগো ঘুরিয়েছি, যেরকম মাস্ক পরা, হাত ধোয়া এবং ভ্যাকসিনেশন। দিনের পর দিন এই ক্যাম্পেইন। এর মধ্যখানে একটা ব্যক্তিগত অনুষঙ্গ আমি না বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে আমাদেরই একটি অনুষ্ঠান ছিল যুক্তিতক্ক 27শে জুন 2021। বিশিষ্ট ভাইরোলজিস্ট 5 দশক ধরে গবেষণার কাজ করছেন ডক্টর অমিতাভ নন্দী, প্রবীণ ভাইরোলজিস্ট বলতে উঠলেন, একেবারে সরাসরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। সত্যি কথা আজকে স্বীকার করছি যে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে বেশ বিড়ম্বনায় পড়েছিলাম, কার্যত শিউরে উঠেছিলাম যে ভ্যাকসিনকে ব্রহ্মাস্ত্র হিসেবে আমরা প্রচার করছি, প্রায় খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছি এবং এনশিওর করার চেষ্টা করছি যে অন্তত প্রচারের গতিতে বাড়ি থেকে, ঘর থেকে লোককে বের করে ভ্যাকসিনেশন সেন্টার অবধি পৌঁছানোর কাজটা আমরা করছি, সেখানে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন। মানে আমি বলছি প্রায় মহাভারত অশুদ্ধ হওয়ার মতো একটা বিষয়। আমি বলছি সঞ্চালক হিসেবে আমি শিউরে উঠেছিলাম। আজকেও তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তিনি সেদিন কি বলেছিলেন আমি প্রথমে দেখাবো, এবং আজকে যখন ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠছে তখনও ডক্টর নন্দী কি বলছেন তাও দেখাবো। প্রথমে দেখাবো ওই 29শে জুন 2021 ডক্টর অমিতাভ নন্দী কি বলেছিলেন, দেখুন। এই ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু ভ্যাকসিন নিয়ে একটা আজকে সারা পৃথিবী জুড়ে শয়ে শয়ে প্রশ্ন উঠে এসেছে। ভ্যাকসিন কি সত্যি কার্যকারী? ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়? আরএনএ ভাইরাসের ভ্যাকসিন সত্যি কি আজ পর্যন্ত কেউ করতে পেরেছে? সেটা কি সফল হবে? কত প্রশ্ন। ডাক্তারবাবু, ভ্যাকসিনটা নিলাম, এর প্রতিরোধ ক্ষমতা কতদিনে তৈরি হবে? আমি কতদিন প্রোটেক্টেড থাকবো? জানি না আমরা। আজই আমার চেম্বারে পেশেন্ট এসেছে, সারা গায়ে অ্যালার্জি বেরিয়েছে, তাকে জানা সত্ত্বেও তাকে ভ্যাকসিন নিয়েছে। সে কেন নিল না? সে ভাবছে এই ভ্যাকসিনটি নিলে সে করোনা, সারা জীবনের জন্য করোনা মুক্তি পাবে। সে সম্পূর্ণ ভুল কথা। কোম্পানি নিজেরাই বলে দিচ্ছে যে এই ভ্যাকসিন নেওয়ার পরে ইনফেকশনও আটকাতে পারা যাবে না, বা সেই মানুষটা ইনফেকশনটাকে ছড়ানো সেটাকেও আটকানো যাবে না। তাহলে আমাদের কিসের লাভ? আমরা যদি বলি এটা দিয়ে আমরা স্প্রেডটাকে বন্ধ করব, আমরা যদি বলি এটা দিয়ে আমরা কোভিড ওয়েভগুলোকে বন্ধ করব, সেটা সম্ভব নয়। এর কোনো প্রমাণ নেই।
সবচেয়ে দুঃখের ব্যাপার যারা প্রস্তুতকারক সংস্থা ইভেন সরকার কোনো তরফ থেকে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কোনো ট্রান্সপারেন্টলি কোনো রকম তথ্য আমাদের কাছে জানানো হয়নি, আমরা জানি না। ঠিক আছে, সাধারণ মানুষ নয় না জানুক, কিন্তু আমরা যারা সায়েন্টিস্ট, আমরা যারা ডাক্তার, আমরা যারা টেকনিক্যাল মানুষ আছি, আমাদের তো জানার একটা সুযোগ আছে, কিন্তু সেখানেও কোনো লিখিত কোনো কিছু নেই। এবং এই রকম বহু প্রশ্ন রয়েছে যেখানে বলা হচ্ছে নাকি ভ্যাকসিনটা নিলে যে সিভিয়ারিটি হয়, মানুষ মারা যায়, সেটা নাকি কমে যাবে। এটাও ভুল বলে প্রমাণিত হয়েছে। আজকে ডক্টর অমিতাভ নন্দী এই প্রেক্ষিতে ঠিক কি বলেছেন তাও দেখাবো আপনাদের। যে সমস্ত প্রতিষেধক আজকে পৃথিবীব্যাপী সাকসেসফুলি করা গেছে, তার পেছনে কিছু বৈজ্ঞানিক সত্য এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং যাকে বলে হার্ডকোর এভিডেন্স থাকে। সেগুলোকে বাদ দিয়ে কখনো কোনো ভ্যাকসিন সাকসেসফুল হতে পারে না। যারা মারা যাচ্ছেন তাদের শরীরে অনেক অনেক বেশি অ্যান্টিবডি আছে যারা বেঁচে উঠছেন তাদের চেয়ে। সুতরাং তারা কেন মারা গেলেন? তাহলে অ্যান্টিবডির কি সত্যি কোনো রোল আছে প্রোটেকশনে? উত্তরটা হচ্ছে না, সম্পূর্ণভাবে নয়, হয়তো পার্শিয়ালি কিছুটা আছে। তাহলে অন্য কি আছে না, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আমাকে ভ্যাকসিনটা এমন ভাবে ডিজাইন করতে হবে, একটা ভাইরাসের সেই অ্যান্টিজেনটা নিতে হবে যে নাকি সেই ইমিউনিটিটাকে, ইমিউন রেসপন্সের ওই দিকটাকে বেশি করে বাড়িয়ে তোলে। এই ভ্যারিয়েন্টের মধ্যে আগের একই ভ্যাকসিন কাজ করবে এমনটা ভেবে নেওয়াটা ভুল। আমরা চেষ্টা করছি যে সময় ভ্যাকসিনেশন দিচ্ছি সে সময় এত রকমের ইনফেকশন আমাদেরকে কাবু করছে, এতগুলো ভ্যারিয়েন্ট, যে আগেকার একটা ইনফেকশন এর যে ভ্যাকসিন তৈরি করেছে সেটা কার্যকারী হওয়ার কথা নয়। হয়তো এইসব কারণেই আজকে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও এটা হচ্ছে। দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। শুধু বিভিন্ন গবেষক, বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন বিজ্ঞানীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এইখানে আমি ডক্টর অজয় সরকারের কাছে আসব। ডক্টর সরকার, দুটো জিনিস খুব স্পষ্ট। একটা হচ্ছে ডক্টর নন্দী যেরকম বলছিলেন, যেটা সবাই মানবেন যে গবেষণার আরও প্রয়োজন আছে, ফেয়ার এনাফ। দুই, যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাহলে যদি কার্যকারিতা কমে আসে, ভ্যাকসিন সঠিক হয়, তাহলে বুস্টারের প্রয়োজন এই মুহূর্তে কিনা, আজকের দিনে দাঁড়িয়ে তৃতীয় ডোজের প্রয়োজন আছে কিনা। তার কারণ হচ্ছে আমরা সবাই কায় মনোবাক্যে এটা চাইবো, আমি নিজেও 2টো ডোজ নিয়েছি, যে দরকার হলে তৃতীয় ডোজ নিয়ে এটা থেকে কি করে আরও সুরক্ষার একটা দেয়াল তোলা যায়। এইখানে ডক্টর সরকার আপনার কাছে আমার প্রশ্ন, যে আজকের দিনে দাঁড়িয়ে গবেষণার প্রয়োজন সবাই মানবেন, দুই, বুস্টারের প্রয়োজন অবিলম্বে কি আপনি মনে করছেন ডক্টর সরকার? আমি ডেফিনেটলি মনে করি, এবং আমার কাছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে আমাদের এখন বুস্টার নেওয়ার টাইম হয়ে গেছে। ডক্টর দেবকিশোর গুপ্ত একটু আগে বলেছিলেন যে 6 মাসটা মনে হয় আইডিয়াল টাইম। আইডিয়াল টাইমটা নিয়ে একটু ডাউট থাকতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই যে আমাদের বুস্টার নিতেই হবে। আর ডক্টর নন্দীর আমি কথা শুনলাম, আমি ওনার সঙ্গেও একমত যে দেখুন, আমরা ভ্যাকসিন দিয়ে একটা অ্যান্টিজেন বডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তার এগেনস্টে অ্যান্টিবডি এবং টি সেল অ্যাক্টিভিটি বাড়িয়ে তাকে মেমোরি সেল করে রাখা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই যে প্রসেসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কারোরই কিন্তু 100% হয় না এই নর্মাল সিচুয়েশনেও। কেননা ইমিউন স্টিমুলেশনটা প্রত্যেকের বডির একটা ইনহেরেন্ট ক্যাপাসিটি আছে। কারো খুব হাইপার স্টিমুলেন্ট হতে পারে, কারো লো স্টিমুলেন্ট হতে পারে, কারো মডারেট স্টিমুলেশন হতে পারে, এবং অ্যান্টিবডি মেজার করলে দেখবেন প্রত্যেকের কিন্তু একই অ্যান্টিবডি নেই। সেই জন্য তার রেসপন্সটাও আমরা ধরে নিতে পারি না যে ভ্যাকসিন দিলেই আমরা 100% প্রোটেকশন পেয়ে গেলাম, এই ধারণাটাই ভুল। কিন্তু এইখানে আমার আরেকটা প্রশ্ন থাকবে, একেবারে বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে বুস্টার নিয়েও কি আমাদের কাছে ক্ল্যারিটি আছে? মানে ধরুন আমি এর আগে 2টো কোভিশিল্ড নিয়েছি,
বুস্টারের ক্ষেত্রে কোভিশিল্ড যদি অ্যাভেলেবেল না হয় আমি কি কোভ্যাক্সিন নিতে পারি? এটা নিয়েও কিন্তু বিদেশে একটা বড় বিতর্ক দানা বেঁধেছে যে এই মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় কিনা। আপনার কি মনে হয়? এইখানে আসছে, আপনি খুব ভালো তুলেছেন, এটা নিয়ে আমি বলতে চাই। সাধারণত ইমিউনিটি আমরা দুরকম পাই, একটা হোমোজেনাস ইমিউনিটি, একটা হেটেরোজেনাস ইমিউনিটি। হেটেরোজেনাস আমরা কোথায় বলছি, যে আমরা এখন দেখুন ওমিক্রন নিয়ে খুব হইচই করছে, আমি কিন্তু ওমিক্রনের একটা সিলভার লাইনিং দেখতে পাচ্ছি যে আমাদের হোল কমিউনিটি প্রবাবলি ইমিউনাইজড হয়ে যাবে, যেটা ভ্যাকসিন দিয়ে আমরা করতে পারিনি। এইবার এই কমিউনিটিকে আমি যদি একটা বুস্টার বা সেকেন্ড ডোজ বা ফার্স্ট ডোজ ইভেন দিই, সেখানে কিন্তু আমরা হেটেরোজেনাস ইমিউনিটি করে তাদের কিন্তু অ্যান্টিবডি লেভেল মেনি টাইমস বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আরও এক্সপিডাইট করতে হবে। আমার ওমিক্রন হলো কি আমার ডেল্টা হলো সেটা বড় কথা নয়, হয়ে গেলে আমার পরের ভ্যাকসিনটা কিন্তু আমাকে আরও বেশি প্রোটেকশন দেবে। অতএব এটা একটা সাইড। সেকেন্ড হচ্ছে যে বুস্টার আমাদের প্রত্যেকেরই দরকার, কেননা আমরা যে কোনো ভ্যাকসিনেই জানি যে একটা স্টেজের পরে আমাদের বুস্টার দিতে হয়। আপনি ইমিউনাইজেশন প্রোগ্রাম দেখবেন, এক একটা ভাইরাল ইনফেকশন বা এক একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনেও আমরা ভ্যাকসিন নিই, তার কিন্তু একটা প্রোটোকল আছে। করোনার এখনও আমরা সেই প্রোটোকল তৈরি করে উঠতে পারিনি, কেননা এটা একদম নতুন ডিজিজটা, সবে 2 বছর হলো। আমরা যে ভ্যাকসিনগুলো আমরা প্রত্যেকেই জানি, একটা ভ্যাকসিন একদম প্রসেসিং টাইম প্রলংড, এখানে আমরা খুব ফাস্ট করেছি, প্রত্যেকটা স্টেপকে আমি এক্সপিডাইট করে জাম্প করে করে এগিয়ে এসেছি এবং একেবারে করেছি মানুষের জীবন বাঁচাতে, মানে সেটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই ডক্টর সরকার। আমি বলছি যে একেবারে আমেরিকাতেও এই বিতর্ক চলছে, যেখানে 21% মানুষকে বুস্টার ডোজও দেওয়া হয়ে গেছে, সেখানেও 10 লক্ষের ওপর আক্রান্তের সংখ্যা। সুতরাং এরকম নয় যে এটা ভারতের সমস্যা, কার্যত আন্তর্জাতিক সমস্যা। আমি এখান থেকে যেহেতু আন্তর্জাতিক শব্দটা বললাম, বড় ছবিটা ধরতে চাইব যে কোভিড চিকিৎসার প্রোটোকল, যেটা কার্যত ভারতের মতো দেশে এবং অন্যান্য বহু দেশে বারবার পাল্টেছে এবং র্যাডিক্যালি পাল্টেছে। একসময় হাইড্রক্সিক্লোরোকুইন কিংবা রেমডেসিভির, যেটা কার্যত ব্যবহার করা হতো গড়পড়তা হারে, পরবর্তী সময়ে এই দুটি ওষুধই কিন্তু কোভিড চিকিৎসায় ব্যান করা হয়েছে। আমি বলছি যে একটা চূড়ান্ত প্রোটোকলের সময়, সেটা হু দিক কিংবা প্রথম বিশ্বের কোনো গবেষণাগার থেকে এসে হতে পারে, কিন্তু তার কি সময় এসে যায়নি? আর সেই চূড়ান্ত প্রোটোকলটা আসেনি বলে আমাদের কি আজকের দিনে দাঁড়িয়েও একটা বড় মূল্য চুকাতে হচ্ছে না? প্রতিবেদনটা দেখুন। ভাইরাসের যদি চারিত্রিক বদল হয়ে থাকে, তাহলে তার স্পাইক প্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি করা হয়েছে সে কতটা এফেক্টিভ হবে, সেটা নিয়ে আমাদের কিছুটা হলেও রিসার্চের দরকার আছে। দিনে দিনে চরিত্র বদলাচ্ছে করোনা, সামনে আসছে কোভিড-19 নিত্য নতুন স্ট্রেন, সেই সঙ্গে বদলাচ্ছে উপসর্গ, তার ফলে বদলাচ্ছে করোনার চিকিৎসা পদ্ধতিও। এমন অনেক ওষুধ আছে যা শুরুতে করোনা চিকিৎসায় কার্যকরী বলে মনে করা হলেও পরে তা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় সবার উপরে নাম হাইড্রক্সিক্লোরোকুইনের। করোনার সংক্রমণ ঠেকাতে এই ওষুধ গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে দাবি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে এই হাইড্রক্সিক্লোরোকুইন পেতে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন তিনি, কিন্তু পরে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহারই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই তালিকায় রয়েছে আইভারমেকটিন, রেমডেসিভির, টসিলিজুমাবও। এই ওষুধগুলো এখন আর করোনা চিকিৎসায় ব্যবহার করা হয় না। স্টেরয়েডস যেই ক্ষেত্রে লাংস এফেক্টেড আছে, অক্সিজেনেশন হয়েছে তাদের ক্ষেত্রে, আর সিভিয়ার ক্ষেত্রে অন্যান্য টসিলিজুমাব মতন সাব টাইপ অফ পেশেন্টসের ঠিক জায়গায় ব্যবহার করলে যদি পেশেন্টের বডি রেসপন্ড করে ভালোই কাজ করে। কোভিড এমন একটা জীবাণু যার বিরুদ্ধে অ্যান্টাসিড থেকে শুরু করে অ্যান্টি ক্যান্সার থেকে শুরু করে রেডিওথেরাপি থেকে শুরু করে অ্যান্টিভাইরাল, অ্যান্টি প্যারাসাইটিক, অ্যান্টিবায়োটিক, ইমিউনোমডুলেটর এমন কোনো ওষুধ নেই যা প্রয়োগ করতে বাকি রেখেছি। আমরা ফ্যামোটিডিনও পর্যন্ত ভেবেছিলাম যে কোভিডের বিরুদ্ধে যদি কাজ করে। গত বছর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর তাকে দেওয়া হয়েছিল ককটেল অ্যান্টিবডির ডোজ। এখন এ রাজ্যেও বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, যেমনটা দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ঠিক একইভাবে এখন ব্যবহার করা হচ্ছে মল্লুপিরাভিরও। যদিও স্বাস্থ্য ভবন নতুন প্রোটোকল প্রকাশ করে জানিয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মল্লুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি ও মৌলপিরাভির বাদ দেওয়া হয়েছে, কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে এর উল্লেখ নেই। অ্যান্টিবডি ককটেল মূলত ডেল্টার এগেনস্টেই কাজ করে এবং যখন ওমিক্রনের এগেনস্টে এর কোনো অ্যাকশন নেই। সব মিলিয়ে করোনা যেভাবে চরিত্র বদলাচ্ছে, সেইভাবেই বদলাচ্ছে চিকিৎসার প্রটোকলও। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর অর্পিত সাহার কাছে যাব। ডক্টর সাহা, বারবার এই প্রোটোকল পরিবর্তন হওয়া সাধারণ মানুষের কাছে অত্যন্ত বিভ্রান্তিকর। আপনার মনে থাকবে যে হাইড্রক্সিক্লোরোকুইন গুচ্ছ গুচ্ছ মানুষ খেতে শুরু করেছিলেন যে কোভিড থেকে একটা সুরক্ষা বলয় তৈরি হবে। অনেকের তার পরবর্তী সময়ে চোখের সমস্যা তৈরি হলো। সব থেকে বড় কথা যে রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্টদের এই ওষুধটি দরকার, একটা সময় বাজার সম্পূর্ণ হাইড্রক্সিক্লোরোকুইন শূন্য হয়ে গেল। যার দরকার প্রেসক্রিপশনে আছে নির্দিষ্ট অসুখের জন্য, তিনি আর পাচ্ছিলেন না। রেমডিসিভির আমাদের বহু সহকর্মী হাসপাতালে ভর্তি হওয়া মাত্র দেওয়া হয়েছিল, মারাত্মক সাইড এফেক্ট হয়েছিল। আমি বলছি যে আজকে দুটো ব্যান হয়ে গেছে। আমি বলছি গবেষণার প্রয়োজন এবং কতটা এনলাইটমেন্টের প্রয়োজন, যেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো আন্তর্জাতিক জায়গা থেকে আসতে পারে, কিন্তু একটা চূড়ান্ত চিকিৎসা প্রোটোকলের কি এবার সময় হয়েছে ডক্টর সাহা? একদম একদম জ্বলন্ত প্রশ্ন তুলেছেন। চিকিৎসক মহলও এখন এই কোভিড প্রোটোকল কি অ্যাকচুয়ালি সেটা নিয়ে কিছুটা বিস্মিত। আমরা যদি ফার্স্ট ওয়েভ থেকে শুরু করি, আমরা এত ওষুধ নতুন নতুন দেখেছেন। HCQ নিয়ে তখন হাহাকার পড়ে গেছিলো, ভিটামিন সি, জিঙ্ক এগুলো পাওয়া যাচ্ছে না। সেকেন্ড ওয়েভ যখন এলো, ডক্সিসাইক্লিন, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন পাওয়া যাচ্ছে না, আইভারমেকটিন এটা অমিল হয়ে যাচ্ছে। আরও নতুন কত সব ওষুধ সেইগুলো অ্যাড অন হচ্ছে। থার্ড ওয়েভে আমরা দেখলাম মলনুপিরাভির এলো, অ্যান্টিবডি ককটেল আবার এসে উধাও হয়ে যাচ্ছে। কোথাও কি একটা কোভিডের মানে আমাদের কি চিকিৎসাটা কি, সেটা কি একটা দিশাহীন সবাই চিকিৎসক মহল? এটা সত্যি মানে পেশেন্টরাও বিভ্রান্ত, মানে আমরাও বিভ্রান্ত অনেকটা। কিন্তু আপনি যদি কোভিডের গতিধারা দেখেন, কোভিডের প্যাথোফিজিওলজিটা যদি আমরা একটু দেখি, কোভিড এমন একটা রোগ যার একটা থ্রম্বোটিক প্রপার্টি আছে, যার একটা সাইটোকাইন স্টর্ম তৈরি করে এবং যার হাইপক্সিয়া করে। ফলে কোভিডের যে বেসিক ট্রায়াঙ্গেল অফ যে চিকিৎসাটা, সেটা কিন্তু ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভে কিন্তু একই রয়ে গেছে। দ্যাট ওয়াজ ইমিউনোসাপ্রেশন, স্টেরয়েডস যখন পেশেন্টের হাইপক্সিয়া হবে, নট বিফোর হাইপক্সিয়া। পেশেন্টের থ্রম্বোটিক প্রপার্টি যখন ডেভেলপ করছে, তার জন্য অ্যান্টিকোয়াগুলেশন এবং হাইপক্সিয়া প্রিভেন্টের জন্য অক্সিজেন। দিস ট্রায়াঙ্গেল অফ দ্য মানে মেন যেটা কোভিডের চিকিৎসা, সেটা কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং এইভাবেই করছে। এর আগে মানে প্রি হসপিটালাইজেশন, আচ্ছা HCQ দিলে আমার হয়তো কমপ্লিকেশন ডেভেলপ হবে না, মলনুপিরাভির দিলে হয়তো ডেভেলপ হবে না, ককটেল দিলে হবে না, এইগুলো নিয়ে আরও অনেক রিসার্চের প্রয়োজন। একটা স্টাডি আসছে, হয়তো দেখা যাচ্ছে যে হসপিটাল রেট কমছে, তারপরে দেখা যাচ্ছে আচ্ছা বড় রিসার্চ করলে দেখা গেল বড় স্যাম্পল সাইজে যে এটাতে হয়তো সেরকম এভিডেন্স নেই। ফলে সেই জায়গাতে বিজ্ঞান এটাই বলে, যত আমাদের এই সমস্ত ওষুধ আসছে, নতুনত্ব ওষুধ আসছে, তার মধ্য থেকে যত স্যাম্পল সাইজ আমরা বাড়বো, যত আরও ভালো RCT, যত স্ট্যাটিস্টিক্সটাকে আমরা আরও দৃঢ়ভাবে তৈরি করতে পারবো সেই অ্যানালিসিসগুলোর, এবং যত মেটা অ্যানালিসিস আসবে, আমরা বলতে পারবো আচ্ছা এই ওষুধ একদম কার্যকরী। এবং তার মধ্যেই তিনটে যেটা আপনাকে ট্রায়াঙ্গেল বললাম, এটা কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে। এবং হ্যাঁ, এই অ্যান্টিভাইরাল হিসাবে আরও যদি ভালো কোনো আরও নতুন রিসার্চেস আসছে, সেইগুলো আরও জায়গায় কীরকম দাঁড়াচ্ছে, সেগুলো আমাদের সময় বলবে। এটাই বিজ্ঞান, এটাই এভিডেন্স বেসড মেডিসিন। একেবারেই নিঃসন্দেহে সময় আপনারা ঠিকই বলছেন, এ নিয়ে আপনাদের দেখাবো। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। অসংখ্য মন্তব্য আসছে পুরো বিষয়টা নিয়ে। গৌতম বাগুই তিনি লিখছেন, ভ্যাকসিনের আবিষ্কার এবং উৎপাদন এত দ্রুত হয়েছে যে গুণাগুণ অধরাই থেকে গেছে। পার্থ মজুমদার তিনি লিখছেন, ডেথ রেট দেখে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা যাচ্ছে। অপরাজিতা গুহরায় লিখছেন, নতুন ভ্যারিয়েন্ট সামনে আসার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনকেও বদলাতে হবে। গৌরাঙ্গ ভট্টাচার্য লিখছেন, মানুষের সচেতনতা ছাড়া করোনা রোখার উপায় নেই। সৈকত বর্মন লিখছেন, রাজনীতিবিদরা প্রচারে ভিড় আনবেন আর ফল ভুগবে সাধারণ মানুষ। অরিন্দম চৌধুরী লিখছেন, এই সময় যে কোনো জমায়েত আত্মঘাতী সিদ্ধান্ত। সাত্তকী রায় লিখছেন, এই সময় উৎসব, মেলার ভোট না করলেই কি নয়? খুব বড় প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোকে পাশাপাশি আমাদের দেশের রাজনীতিবিদদের দায়িত্ব জ্ঞান নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে, কারণ যে ছবিগুলো
একদিন নয়, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে বাধ্য হচ্ছি, সেগুলো প্রত্যেকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সেই ছবিটা ত্রিপুরায় হতে পারে বা সেই ছবিটা বাংলায়, যেখানে পুরো ভোট ঘোষণা হয়ে গেছে, সেখানেও হতে পারে। এবং রাজ্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্তে এখনও এই 9,000-এর ফিগারটা দেখে এবং মৃত্যুর ফিগার যখন 16 জন সেটা দেখেও সেই সিদ্ধান্তে অনড় রয়েছে, অবশ্যই দায়িত্ব জ্ঞান নিয়ে তো প্রশ্ন উঠবেই। গোটা দেশে এবং রাজ্যগুলোতে যখন হু হু করে কোভিডের সংক্রমণ বাড়ছে, তখন আজ মণিপুর এবং ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সভা এবং সেই সভায় যথারীতি উপচে পড়া ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের এই দেশে। এই রাজ্যের ছবিটাও একেবারে অন্যরকম নয়। ভোট যেখানে ঘোষিত হয়ে গেছে, কাল দেখিয়েছি যে মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে কি ভিড় এবং সেই ভিড়ে দায়িত্বজ্ঞান মানুষের, কর্মীদের এবং নেতাদের ঠিক কতটা। পাশাপাশি উত্তরপ্রদেশে ভোট, সেখানেও ছবিটা প্রতিদিন যে কোনো চিকিৎসক কিংবা গবেষকের, যে কোনো সাধারণ মানুষের যাদের সামান্যতম শুভবুদ্ধি আছে, উদ্বেগে রক্তচাপ বেড়ে যাবে সেই সব ছবি দেখলে। আমি প্রথম প্রতিবেদন দেখিয়ে তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা আসবো। দেখুন। লোকারণ্য, বিপুল জমায়েত, হুড়োহুড়ি, বিধি শিখিয়ে তুলে ভোট প্রচার। এই ছবিগুলো দেখে কে বলবে যে ভারতে নাকি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে? মণিপুরের সামনেই বিধানসভা নির্বাচন, তাই উপহারের ডালি নিয়ে হাজির নরেন্দ্র মোদী। সামনে উপচে পড়া ভিড়। করোনার ভয়ঙ্কর রূপের মধ্যেও নিয়ম নীতির দফা রফা। প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিনের মাহাত্ম্য বর্ণনা করলেন। করোনা বিধি ভেঙে কর্মী সমর্থকরা তা শুনলেন। এরপর ত্রিপুরাতেও সরকারি অনুষ্ঠানে অংশ নেন নরেন্দ্র মোদী। সেখানে ছবি আরো ভয়ঙ্কর। সভাস্থলে বেশিরভাগের মুখে নেই মাস্ক। করোনা বিধি মেনে চলার জন্য কখনো ঘন্টা বাজাতে বলেন, প্রদীপ জ্বালাতে বলেন, তিনি নিজেও মাস্ক পরেনি। 6 গজ কি দূরি, মাস্ক পহনিয়ে, এই যে ভাষণগুলো দিলেন উনি, এগুলো যে কথার কথা ছিল সেটা প্রমাণ তিনি নিজেই, যে তিনি কোথাও কোনো মাস্ক পরেননি। কলকাতাতে এসে ব্রিগেডে উনি করোনা ছড়িয়ে গেছিলেন, সেটাই চলছে এখনো, মণিপুরে চলছে। মাস্কবিহীন লোকের আসে হাজারে হাজারে, কাতারে কাতারে, সেটা দেখার দায়িত্ব আয়োজকদের। আপাতত মুখ্যমন্ত্রীকে বা তৃণমূল কংগ্রেসকে বাংলা নিয়ে চিন্তা করতে বলুন। 25শে ডিসেম্বর এবং বর্ষবরণের পর 6,000-এর উপরে কেস চলে এসছে। এক একটি হাসপাতালের দেখতে পাচ্ছি আমরা প্রায় 60-70 জন ডাক্তারবাবু ইনফেক্টেড হয়ে গেছে। কলকাতা পুলিশের 8 জন আইপিএস সহ প্রচুর পুলিশকর্মী আক্রান্ত। তৃণমূল বিজেপিকে দুষছে, অথচ রাজ্যে পুরো ভোটের প্রচারে তারাও দেদারে বিধি ভঙ্গ করে চলেছে। এই ছবি আসানসোলের। প্রচারে বেরিয়েছেন 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে সদল বলের রীতিমতো বাজনা বাজিয়ে মিছিল। অনেকের মুখেই মাস্ক নেই। নির্বাচনের নামেও জনসমাবেশ, সম্মেলন, একগাদা মানুষের এক জায়গায় ভিড় করা কোনোভাবেই করোনা মোকাবিলায় সহায়তা তো করবেই না, উপরন্তু সেটা একটা সুপার স্প্রেডার হিসেবে কাজ করবে। ভোটের আগে উত্তরপ্রদেশেও কোভিড বিধিশিকে। করোনার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, তখন উত্তরপ্রদেশের বরেলিতে কংগ্রেসের ম্যারাথনে এই ভয়ঙ্কর ছবি। ভিড়, হুড়োহুড়ি, অধিকাংশের মুখেই মাস্ক পর্যন্ত নেই। কংগ্রেসের পাশাপাশি ভিড়ে ঠাসা জনসভায় ভোট প্রচার করছেন যোগী আদিত্যনাথও। এদিকে করোনার কারণে বাংলায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে সরকার। লোকাল ট্রেনে বিধিনিষেধ চালু করেছে। নেতাজির 125তম জন্মবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সব বৈঠক। তবে করোনার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন পুরো ভোট করাচ্ছে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে গঙ্গাসাগর মেলা হচ্ছে। খোলা রয়েছে মায়াপুর ও তারাপীঠ মন্দির। গঙ্গাসাগর মেলা নিয়ে আমার মনে হয় ওই সময় সম্ভব হবে বলে, সুতরাং তারা ভেবে দেখুক। জমায়েতের রকম ভেদে কি করোনা কম ছড়ায়, বেশি ছড়ায়, এরকম হয় নাকি কারোর ক্ষেত্রে নিয়ম করা আর কাউকে ছাড়? এটাই বড় প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বপন দাসকে দিয়ে শুরু করব। স্বপন দা, আমি বলছি রাজনীতিবিদদের দায়িত্বজ্ঞানের অন্তত প্লেইং টু দ্য গ্যালারি হয়ে কিছু প্রমাণ তো রাখা উচিত। আজকে দেশের করোনা আক্রান্তের গত 24 ঘন্টায় 37,379,
তার ভেতরে মৃত্যু হয়েছে, মারা গেছেন 124 জন একটা দেশের। সেখানে দেশের প্রধানমন্ত্রীর সভার সোশ্যাল ডিস্টেন্সিং, মঞ্চের ওপরে মানুষ মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়টাও তো অন্তত দলীয়ভাবেও দেখা উচিত। আমি বলছি কোথায় আছি আমরা, কোথায় লিড করছি, কোথায় এগোচ্ছি? স্বপনদার সময় শুরু এখন। আমাদের অঙ্কে চতুষ্কোণ পড়ানো হয়েছে, ত্রিকোণ পড়ানো হয়েছে, সমকোণও পড়ানো হয়েছে, কিন্তু আমাদেরকে কোনোদিন দৃষ্টিকোণ নিয়ে পড়ানো হয়নি। তো প্রধানমন্ত্রী গেছিলেন মণিপুর আর ত্রিপুরায় সরকারি কর্মসূচিতে কিছু প্রকল্পের উদ্বোধন আর উদ্ঘাটন করতে। রাজ্য সরকারের উচিত ছিল ওখানে বেশি মানুষ যাতে না আসে তার ব্যবস্থা করা। আমার মনে হয় রাজ্য সরকারদের অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত, সেটা হয়নি, এটা দেখাই যাচ্ছে। আমি যে কোনো দলের কথা বলছি। আজকে পশ্চিমবাংলায় যদি আমরা দেখি যে করোনা সংক্রমণে এই মুহূর্তে পশ্চিমবাংলা দেশের মধ্যে দ্বিতীয়, সেই রাজ্যে যেভাবে 25শে ডিসেম্বর আর 31 ডিসেম্বরে পুরো পার্ক স্ট্রিটটাকে এমন মনে হলো, এমনভাবে সাজানো হলো 25শে ডিসেম্বর দেখে আমার তো মনে হলো বোধহয় যীশু খ্রিস্ট বোধহয় পার্ক স্ট্রিটেই জন্মগ্রহণ করেছিলেন, যে তার অনুষ্ঠান এত ভিড় গিজগিজ করছে। আমরা ডেকে আনছি, আমরা সবাই, আমরা কেউ কারোর দায়িত্ব এড়াতে পারি না। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দায়িত্ববান হতে হবে। গণতন্ত্র জনগণের জন্য যেমন আছে, তো জনগণেরও সচেতনতার প্রয়োজন আছে। আমাদের রাজ্যে বা আমাদের দেশে জনগণের মধ্যে সচেতনতার অভাব আছে। কলকাতা পুরসভা মাইকে প্রচার করছে, পুলিশ প্রচার করছে, তারপরেও কি বাজারে মাস্ক পরে লোকে বাজার করছেন বা বিক্রি করছেন? সর্বত্র দেখুন সচেতনতার তো অভাব আছে। আমাদের মানুষকে, সাধারণ মানুষকে যদি সচেতনতা আমরা দিতে পারি, মানুষ যদি সচেতন হন, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল, আজকের আপনি দেখবেন তৃণমূল ছাত্র পরিষদের তিনি সভাপতি ছিলেন, সেই ভদ্রলোক আসানসোলে দাঁড়িয়েছেন 78 নম্বর ওয়ার্ডে, তিনি ঢাকঢোল নিয়ে বলছেন আমি তো 5 জন নিয়ে প্রচার করছি। তাহলে ঢাকঢোলগুলো কি বলে ওরা এমনি চলে এসছে? এই ধরনের কথাগুলো, এইসব বাচ্চা ছেলেদের বোঝানোর মতো কথাবার্তা, এই কী ধরনের হাস্যাস্পদ করছে? সবাই নমিনেশন ফাইল করতে যাবে, ভাই এত লোককে নিয়ে যাওয়ার দরকার কি আছে? আমি বলছি না যে তৃণমূল একা করেছে, বিজেপিও করেছে, সিপিএমও করেছে, সবাই করছে। এই জিনিসগুলো বন্ধ হওয়ার দরকার আছে। প্রত্যেকটা নির্বাচন কমিশনকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। এই কোন নির্বাচন কমিশন? এটা কাঠ পুতুল, এর কোনো ক্ষমতা নেই। সবাইকে সতর্ক হওয়া উচিত, কিন্তু কারা করবেন সেই সতর্ক? যদি দেশের প্রধান তার সরকারি কর্মসূচি জনসভার চেহারা নেয় এবং সেটা রাজনীতিবিদদের, সেই রাজনীতিবিদ যে কোনো স্তরেই হন, আত্মশ্লাঘা বাড়ায়, তাহলে কোভিডের সময় সেই আত্মশ্লাঘার ওপর লাগাম পড়াটা কি খুব জরুরি নয়? আমি হতবাক হয়ে যাচ্ছি। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, আজকেই তৃণমূল কংগ্রেসের তরফে একেবারে স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ পুশিং থাউজেন্ডস অফ লাইফ ইন্টু ডেঞ্জার, টার্নিং ত্রিপুরা ইন্টু আ কোভিড ম্যানুফ্যাকচারিং হাব। ডাজ দ্য PM রিয়েলি থিঙ্ক হি ইজ কেপেবল অফ প্রোটেক্টিং পিপল? শেম অন নরেন্দ্র মোদীজি। আমি বলছি সমালোচনার ধার বিরোধী দল হিসেবে চমৎকার, কিন্তু বাংলা একটা কথা আছে, আপনি আচুরি ধর্ম পরের শিখাও, চ্যারিটি বিগিনস এট হোম। আমি বলছি সেই দায়িত্ববোধ তৃণমূল পরিচয় দিচ্ছে তো। আমি বলছি ভোটের ক্ষেত্রে নমিনেশন ফাইল তখনও, হ্যাঁ 9000-এ হয়তো পৌঁছয়নি, 6000-এ ছিল। নমিনেশন ফাইলের দিন গতকাল দর্শকদের যে ভিড় দেখিয়েছি, এবং আজ তো প্রচার শুরু হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশন তারা ঘটা করে প্রেস কনফারেন্স করে নানা বিধিনিষেধ কালকে শুনিয়েছেন। তার মধ্যে একটা ছিল প্রার্থীর সঙ্গে নাকি 5 জন যাবেন। আজকের ছবি কি সেই সাক্ষ্য দিচ্ছে? আর সেই সাক্ষ্য যদি সেই ছবি না দেয়, তার বিরুদ্ধে মাননীয় রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা ঠিক কি বলবেন? আমি সে প্রশ্নে আসবো, কিন্তু তার আগে দেবাংশুর সময়। অনেক আক্রমণ করেছেন স্বপনদা, দেবাংশু নিশ্চয়ই উত্তর দেবে। নমস্কার, প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা জানাই। এবং যারাই করোনা আক্রান্ত এই মুহূর্তে আমাদের রাজ্যের, সে আমার দলের হোক, আমার বিরোধী দলের হোক, রাজনৈতিক কর্মী, চিকিৎসক, সাংবাদিক, প্রত্যেকের এবং সাধারণ মানুষ, তাদের সুস্থতা কামনা করি, তারা দ্রুত সেরে উঠুন। কয়েকটা প্রশ্ন সুমনদা আপনি করলেন, একদম ঠিক। স্বপনদা যেটা বলেছেন একটা লাইনে তো আমি 100% সহমত। প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, কারণ মানুষ আমরা যারা রাজনৈতিক ভাবে কর্মীরা আছি, তারাই নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশ বা রাষ্ট্র চালানোর জন্য বা রাজ্য চালানোর জন্য মানুষ আমাদেরকে নির্বাচিত করেন, তাদের আমাদের উপরে অনেক আশা ভরসা। ফলে আমরা যদি সেই জায়গাটা ব্রেক করি, তাহলে সেই স্বাভাবিকভাবেই আমরা সাধারণ মানুষের থেকে আর এক্সপেকটেশন রাখতে পারি না যে তারা কেন এটা মানছেন না বা তারা কেন মানছেন। তবে একটা কথা বলি সুমনদা,
দলের তরফ থেকে ক্লিয়ারলি বার্তা দেওয়া হয়েছে প্রত্যেককে এবং স্ট্রংলি বলা হয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে। কিছু অত্যুৎসাহী মানুষ যারা নমিনেশন দিতে যাচ্ছেন তাদের সঙ্গে চলে আসছেন, আবারও বলছি এটা কাম্য নয়। তবে তিনটে কথা আমায় বলতে হতো। স্বপনদা একটা কথা বললেন, যিশু খ্রিস্টের জন্ম মনে হয় পার্ক স্ট্রিটে হয়েছিল। দেখুন 25শে ডিসেম্বর যেদিনকে এই বড়দিন পালিত হচ্ছে, এত ভিড়, আজকের দিনে আমরা হয়তো সেটাকে কোভিডের সাথে রিলেট করতে পারি সুমনদা, কিন্তু আপনি সেই 25 তারিখের ডেটাটা যদি দেখেন তখন কিন্তু এই 500 থেকে 700-র মধ্যেই কোভিড কেস ঘোরাফেরা করছিল, যেটা গত 1-2 বছর ধরে, মানে 1-2 বছর বলা ভুল হবে, মানে লাস্ট করোনার দ্বিতীয় ঢেউটা যাওয়ার পর থেকে মোটামুটি যে অ্যাভারেজ জায়গাটা আমরা গেছি। পুরো ভোট অ্যানাউন্স হয়েছে সুমনদা 22শে ডিসেম্বর, সেই 22শে ডিসেম্বর করোনার কেস ছিল 534টা। আপনি দেখুন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো ভোটটা অ্যানাউন্স হয়েছে, তখন কিন্তু আমি বাড়তি সময় দেবো। তুমি যেহেতু পরিসংখ্যান, তুমি জানো পরিসংখ্যান আমার ভীষণ ভীষণ ফেভারিট। একটু তুমি পরিসংখ্যানটা, তুমি সঠিক পরিসংখ্যান বলেছো, কিন্তু চেহারাটা একটু বলে দিই। 25শে ডিসেম্বর এই রাজ্যে করোনা আক্রান্ত ছিল 552, কলকাতায় 197। কিন্তু কথাটা হচ্ছে তখন গোটা দেশ, আমি পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে বলছি না, গোটা দেশে হু হু করে বাড়ছে এবং 31 তারিখে কড়া নির্দেশিকা জারি করেছে আমাদের এই দেশের দিল্লি এবং মুম্বাই। যে 25শে ডিসেম্বর 512 ছিল কলকাতার ফিগার, 3 জানুয়ারি এসে যখন দাঁড়াচ্ছে যে 6100-র কাছাকাছি, তখন তার দায় কি আমাদের প্রশাসকরা এড়াতে পারেন? কেন 31 তারিখ কড়া বিধিনিষেধ জারি হলো না, যেটা দিল্লি বম্বেতে হলো, কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে রইল? কলকাতার যে ফিগার, তুই ফিগারের কথা বলছিলে দেবাংশু, 197 ছিল 25শে ডিসেম্বর, সেটা এই যে 3 তারিখ বেড়ে 2800 হলো, তার দায় কে নেবে? আমি বলছি একটু কড়া বিধিনিষেধ, হ্যাঁ কিছু মানুষ পার্ক স্ট্রিটে গিয়ে ফুর্তি করতে পারতেন না, একটা বছর পারতেন না, আমি বলছি সেই কঠোর সিদ্ধান্ত কেন আমাদের প্রশাসন নিতে পারলো না? না দেখুন সুমনদা, আরো একবার বলছি, সেই 25শে ডিসেম্বরের পর আপনি যদি 31শে ডিসেম্বরের কথা বলেন, তার আগে আপনারা যেভাবে আলোচনা করেছেন, সবাই প্যানেলে উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে বলেছেন, আপনার মনে থাকবে রাজ্য সরকারের তরফ থেকে এই বর্ষবরণ নিয়ে কড়া নির্দেশিকা জারি করা এবং সাধারণ মানুষকে কিন্তু গাড়ি থেকেও নামতে দেওয়া হয়নি পার্ক স্ট্রিট এলাকাতে। সেখান থেকে কিছু কিছু মানুষ তারা লোকালি ঘুরেছেন, বাদবাকি যারা ছিলেন তাদেরকে গাড়ির মধ্যেই রাখার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ পুরোপুরি প্রোগ্রামটা বন্ধ না করেও তার মধ্যে থেকে একটা রেস্ট্রিকশনের মধ্যে ব্যাপারটা চালানো হয়েছিল। এবং আপনি যদি দেখেন অর্থনীতির সঙ্গে স্বাস্থ্য যেন ঠিক থাকে, সেই যে ব্যাপারটা দুটো সমান পদক্ষেপ করে এগোনো চলছে। কিন্তু একটা কথা এখানে, যে এই যে একটা কথা আমাদের এখানে, কিন্তু আমি আনঅফিশিয়াল কথা অফিশিয়ালি ক্যামেরার সামনে বলতে চাই না, আমি তুমি বিজেপির উত্তর অবশ্যই তুমি দেবে দেবাংশু, কিন্তু আমি বলছি শোনা যায় যে এক পুলিশ কর্তা সাজেস্ট করেছিলেন যে পার্ক স্ট্রিটের আলোগুলো অন্তত 31 তারিখ একটু কমিয়ে দেওয়া হোক, তার সেই অরণ্য রোদন হয়েছে তার সেই সাজেশনের। মানে আমি বলছি 31 তারিখ মানুষকে কোনো গ্রেফতারও করতে হতো না, লাঠিও চালাতে হতো না, একটু উৎসবের জায়গাটা পরিমিত করা, এই দায়িত্ব মানুষ সবাই 100% দায়িত্বশীল হবে এটা ভাববো কেন? সেই জন্যই তো আমরা সরকারকে নির্বাচিত করি, যে কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হলে সেই সরকার নিজে নেবে, জনপ্রিয় নির্বাচিত সরকার নিজেরা সিদ্ধান্ত নেবে, কেন আদালতের দিকে প্রত্যেক ক্ষেত্রে তাকিয়ে থাকবে? আমি বলছি দেবাংশু, তোমায় ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, তুমি বিজেপি নিয়ে কিছু বলছো। হ্যাঁ আমি এবার একটু, হ্যাঁ ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। কিন্তু সুমনদা কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার চালান যে সরকার আজ অব্দি কখনো নীতিহীনতায় ভোগেননি এবং তার সিদ্ধান্তগুলো অতি দ্রুত হয় সব ক্ষেত্রে। আপনি যদি ইতিহাস দেখেন, এখন আপনি 25শে ডিসেম্বর 31শে জানুয়ারি নিয়ে বললেন, সেই 31শে জানুয়ারির কথাটা আমি আপনাকে বললাম যে পুলিশের সরকারের তরফ থেকে রেস্ট্রিকশন জারি করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, যে কথাটা স্বপনদা বললেন যে কোন নির্বাচন কমিশন আমরা দেখছি, সুমনদা দুটো বেসিক ডিফারেন্স আছে। আজকের পুরো ভোট, আপনি প্রশ্ন তুলতে পারেন যে আজকের পুরো ভোটের ক্ষেত্রে দেবাংশু তোমরা তো সেই সময় নির্বাচনের সময় বলেছিলে বিধানসভার সময় যে কেন এখন সেটা দফা পরিবর্তন করে হবে না। আমি দেখছিলাম কালকে আপনি এই প্রশ্নটা তুলেছিলেন, আমাদের প্রতিনিধি ছিলেন স্নেহাশিস দা, যে এই যে স্বপনদা বললে কোন কমিশন। সুমনদা যখন গতবার চলছে সেকেন্ড ওয়েভ দোরগোড়ায়, সেই সময় আমরা পই পই করে যখন বললাম শেষের 3টে দফাকে এক জায়গায় করুন, তখন কেউ কর্ণপাত করলেন না, বড় বড় মিটিং হলো। আর স্বাভাবিকভাবেই বিজেপি যদি মিটিং করে আমাদের প্রত্যুত্তর দিতে মিটিং করতে হবে, কারণ আমরা রাজ্যটা চলে যাবে অন্য একটা বহিরাগত শক্তির হাতে, আমরা এফোর্ড করতে পারবো না, আমাদের করতে বাধ্য হয়েছে, কেউ না করলে আমরাও করতাম না। কিন্তু যে জায়গাটা সুমনদা আসছে সেই সময়, আমি দেবাংশু কালকে আমি তোমায় থামাচ্ছি এই জন্য, কালকে বিশ্বাস করো আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো, বিস্তারিত আলোচনা হয়েছে এবং কিভাবে এবিপি আনন্দ বারবার অ্যাপিল করেছিল যে শেষ 3 দফা একসঙ্গে অন্তত 2 দফায় হোক। শোনাও গেল যে নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেছেন, তারপরে হঠাৎ দেখা গেল কোন চাপে আমরা এখনো জানি না যে সেটা হলো না, এবং 15 গুণ কোভিড বেড়েছিল প্রথম দফা থেকে 6ষ্ঠ দফার মধ্যে। আমি গতকাল পরিসংখ্যান দিয়ে এই অনুষ্ঠানে দেখিয়েছি, কিন্তু প্রশ্নটা শুধু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললে হবে? এখানে পরবর্তী বক্তার কাছে আমি আসবো। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। কিরকম সেই ভূমিকাটা?
চমৎকার একটা দায়িত্বশীল ভূমিকায় রাজ্যের নির্বাচন কমিশনকে আমরা পেয়েছিলাম কবে? 16ই মার্চ 2020 সাল। করোনা আবহে পুরো ভোট স্থগিত রাখতে হবে, একদম রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। সেই সময় কোভিডের চেহারাটা ঠিক কী ছিল? গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 114, একটুও ভুল শোনেননি, গোটা দেশে 114। পশ্চিমবঙ্গে একটা কোভিড কেসও আসেনি। মনে রাখতে হবে প্রথম সেই আমলাপুত্রের কেস এসেছিল, সেটা হচ্ছে 2020 সালের 17ই মার্চ, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যখন ভোট স্থগিত করে দিল পুরো ভোট, তখন কিন্তু এ রাজ্যে কেসের সংখ্যা 0, গোটা দেশে কেসের সংখ্যা 37,000 নয়, 114। কি বলা হয়েছিল আমি একটু, পাবলিক মেমোরি তো খুব শোনা যায় দুর্বল, একটু স্মৃতিটাকে ঝালিয়ে দিই। 2020 সালের 16ই মার্চ রাজ্য নির্বাচন কমিশনারের কি নাম ছিল? হুবহু এখন যিনি আছেন সেই তিনিই ছিলেন, সৌরভ দাস। কমিশনের সচিব কে ছিলেন? অনেকেরই মনে থাকবে, নীলাঞ্জন শাণ্ডিল্য। সেই নীলাঞ্জন শাণ্ডিল্য মহাশয় তিনি জানিয়েছিলেন যে কোভিডের কারণে আপাতত কলকাতা পুরসভার ভোট তারা স্থগিত রাখছেন, কোভিডের কারণে। কোভিড আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে তখন 0 এবং দেশে মাত্র 114। কি বলেছিলেন নীলাঞ্জন বাবু? দেখাবো আপনাদের, ক্যামেরায় ধরা আছে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্যে করোনা রোগের পৃথিবী, দেশ ও রাজ্যব্যাপী প্রাদুর্ভাবে উদ্বেগ ব্যক্ত করেন। রাজ্য সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নির্বাচন না করবার সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা এখন এটাকে পোস্টপোন করেছি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ করোনা ভাইরাস। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ, কি বিচিত্র এ রাজ্য, এবং রাজ্যের নির্বাচন কমিশনার। কমিশনারের নাম মাননীয় সৌরভ দাস। তিনি এখন যখন পশ্চিমবঙ্গের যখন ফিগারটা 9,073, তখন ভোট স্থগিত করছেন না, কিন্তু পশ্চিমবঙ্গের ফিগারটা যখন 0 ছিল তখন ভোট স্থগিত করে দিয়েছিলেন। তারই নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশন। বিশ্বনাথ চক্রবর্তী, সময় শুরু। তার কারণ করোনা বিধি আমাদের দেশে কোনো আলাদা করে মান্যতা নেই। রাজনৈতিক দল, বিশেষ করে যে যেখানে শাসক আছে তাদের বিধিতেই চলতে হয় আমাদের। 2020 সালে সেদিন নির্বাচনটাকে আটকে দিয়েছিলাম, তার কারণ সেদিন আমার রাজনৈতিক পরিস্থিতি লড়াইয়ের মধ্যে ছিল, ফলে করোনাকে সামনে রেখে আমি সেদিন নির্বাচনটাকে স্থগিত করে দিয়েছিলাম। আর আজকে যখন ভয়ঙ্কর চেহারা, তখন করোনাটাকে আমি পাত্তাই দিচ্ছি না। আমি কার্যত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও নির্বাচনটা করাবো, কারণ বিরোধী শূন্য অবস্থায় আছে, এইভাবে জিততে হবে আমাকে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সুমনদা, এই যে স্টুডিওতে, বিভিন্ন স্টুডিওতে আলোচনা হচ্ছে যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং পুরো আইনেই, নির্বাচন আইনেই পরিষ্কার নির্বাচনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব হলো রাজ্য সরকারের এখতিয়ারধীন বিষয়। মিউনিসিপাল অ্যাক্টে, মিউনিসিপাল ইলেকশন অ্যাক্টে 36-এর যে সেকশন 36, তাতে খুব পরিষ্কার করে বলা আছে যে রাজ্য সরকারের নির্ধারিত ডেটে কনসালটেশনের উপর ভিত্তি করে স্টেট ইলেকশন কমিশন দিন ঠিক করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ডিরেক্ট ইলেকশন কমিশনকে বলতে পারে যে ভাই, আমি যখন 2020 সালে যখন কোনো কেস ছিল না, তখন আমি ইলেকশনটাকে আটকে দিয়েছিলাম, আর আজকে যখন মানুষের এত ভয়ঙ্কর একটা চেহারা নিচ্ছে, জেলায় জেলায় চেহারা নিচ্ছে, তখন আমি কেন নির্বাচনটাকে আটকে দিতে পারছি না? কেন আমি নিতে চাইছি না? কারণ সেই সময় 20 সালে বিরোধীরা লড়াইয়ের মধ্যে ছিল, ফলে তৃণমূল এবং বিরোধীদের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা ছিল। আর এখন বিরোধীরা ছত্র ছাড়া, মানে তারা বিভাজিত, ফলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিরোধী শূন্য অবস্থায় আমি নির্বাচনে জয়ী হতে পারে। তাতে করোনা যায় যা যাক। নরেন্দ্র মোদীর কথা আপনি এইমাত্র বলছিলেন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি কি জানেন না করোনা বিধি? তিনি কি জানেন না? কিন্তু তারপরেও রাজনীতি নেতাদের বিধিতে আমাদের চলতে হয়, কারণ আমাদের শেষ পর্যন্ত প্যান্ডেমিকের বিধি অনুযায়ী আমাদের চলতে পারি না, স্বাস্থ্যবিধি অনুসারে চলতে পারি না। আমাদের রাজনীতিবিদরা যেভাবে বিধি তৈরি করে সেই অনুযায়ী চলতে। নাহলে আপনি আমায় বলুন যে আজকে আপনি ছবি দেখলেন 1 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এমপি কাপ 1 তারিখে হয়েছে, কেন সেই জলসায় 1 লক্ষ লোক হলো আপনি আমায় বলতে পারেন? একজন সাংসদ, তারও তো রেসপন্সিবিলিটি পরিচয় দিতে হবে, যেমন প্রধানমন্ত্রীকে পরিচয় দিতে হবে। তা আমাদের পরিষ্কার দেবাংশু উত্তরে কিছু বলতে চাই। আমি কয়েকটা কথা স্পষ্টভাবে বলতে চাই।
আমি বিশ্বনাথ দার সমালোচনাকে স্বাগত জানাই, সবার সমালোচনাকে স্বাগত জানাই, তারা স্বাভাবিকভাবে সমালোচনা করবেন। কিন্তু সুমন দা, আমি শুধু একটা তথ্য আপনাকে দিই, যে সময় পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হচ্ছে সেই 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গে কেসের সংখ্যা 534 আর গোটা দেশে 7,495, সেই 22শে ডিসেম্বর আপনি একটু চেক করে নিতে পারেন। এবং এই 7,000 থেকে 4,000 10,000 আমাদের যে দ্বিতীয় ঢেউটা শেষ হওয়ার পর থেকে এটা কিন্তু মোটামুটি লোয়েস্ট মার্জিনে দেশে অ্যাভারেজে এই নাম্বারটাই ঘোরাফেরা করেছে। অর্থাৎ এটা যে খুব একটা বাড়ার সময়, বৃদ্ধির সময়, সে সময় নয় যে টাইমে ঘোষণার কথা আমি আপনাকে বলছি। আর সেই সময় আপনি যদি দেখেন, মানে যে সময়ের কথা বলা, মানে আমরা গত 2020-র কথা আপনি বলছেন এবং আমরা বিধানসভা নির্বাচনের কথা বলছি, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা ভোট স্থগিত করে দিতে বলিনি, কারণ আমরা বলেছিলাম 3টে দফাকে মার্চ করে একটাই করা হোক, কারণ আমরা জানি ভোট প্রসেস অলরেডি চালু হয়ে গেছে। কি বলেছে ইস্যু নয়, তোমরাই তৃণমূলই তো বলছে যে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা কিচ্ছু জানি না। আমি জানি না রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস কেন ডিফেন্ড করছে। আমার বক্তব্য যে রাজ্য নির্বাচন কমিশন শূন্য থাকার সময় পুরো ভোট স্থগিত করে দিয়েছিল, আজকে 9,000 পেরিয়ে গেছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরশু ছিল 9, কালকে 13, আজকে 16। সেইখানে তাদের মনে হচ্ছে যে 22 তারিখ অবশ্যই ভোট করা দরকার। আমি কালকে দেখিয়েছি, আজকে আবার দেখাতে পারি যদি দেবাংশু চায়, যে 2013 সালে মাননীয় মুকুল রায়, তখন তার সোডিয়াম পটাশিয়াম এদিক ওদিক হয়নি, একেবারে স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন যে গরমের কারণে একটি মানুষের মৃত্যু হলে মৃতদেহ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিসে তৃণমূল মিটিং করবে। মীরা পান্ডে তখন কমিশনার। এখন তৃণমূল কংগ্রেস কি মনে করে যে কোভিডের কারণে মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে মিছিল করা যাবে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে? পরিষ্কার প্রশ্ন, কালকে সাউন্ড বাইট দিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমরা কিন্তু এবার সতর্কবার্তা দিচ্ছি যে এই জায়গায় দাঁড়িয়ে যে দিনের পর দিন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মাঠে ময়দানে থাকতে হয়, যারা নির্বাচন কর্মী তাদের মাঠে ময়দানে থাকতে হয়। আমরাও বলছি এবার এই গরমের তাপপ্রবাহে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো, দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কে। আমি এই বিতর্কে এইবার আনবো যে ভোট একদিকে, অন্যদিকে গঙ্গাসাগর মেলা এবং একাধিক অনুষ্ঠান। এই মুহূর্তে যারা এই শহরের কৃতি মানুষ, যারা মানুষকে ভাবান, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিকাশ সিনহা এবং অন্যান্যরা, তারা ঠিক কি মনে করছেন? সত্যিই কি পুরো ভোট কিংবা গঙ্গাসাগর মেলা এতটা জরুরি মানুষের মৃত্যুর বিনিময়েও? দেখুন, মানুষের কি উচিত, মানুষের কি করা না করা উচিত, সেই সমস্ত থেকে বড় মানুষ কিসে খুশি হবে এইটাতেই ছায় দেওয়াটা হচ্ছে সাধারণভাবে রাজনীতিকদের কাজ। চার্লস ল্যামের একটা কথা, যে কোনো মানুষই 30 বছরের আগে নিজেকে মরণশীল মনে করে না, কিন্তু এখন দেখছি মানুষ মরার আগেও পর্যন্ত মরণশীল মনে করে না নিজেকে, মনে করছে সবাই মরণশীল, আমি বাদ দিয়ে। তো সেই জায়গাটা তো একটু চিন্তার বিষয়। আমি একটা বইমেলা উদ্বোধন করতে গেলাম, সেটাকে ক্যান্সেল করা হলো, আমি খুশি হলাম। আমি অনেক কষ্ট করে অনেক দূর গিয়েছিলাম মালদা, কিন্তু আমি খুশি হলাম যে না, এই সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত। সেরকমই যা ওই ভোটও হওয়া উচিত নয় এখন, আর এই মেলা বা অন্যান্য যে সমস্ত গ্যাদারিং হবে যেখানে ভোটের প্রচার ইত্যাদি, এগুলো বন্ধ রাখলে এটা তো আখেরে আমাদের লাভ। কেননা প্রথম কথা হচ্ছে যে হারে করোনা ছড়াচ্ছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। সংযত না হলে এটা, এই রোগটা হাতের বাইরে বেরিয়ে যাবে, সেটা আমাদের কারোরই প্রয়োজন বলে মনে করি না, অবভিয়াসলি নট। এবং এক্ষেত্রে মনে হয় আমাদের কাজেই একটু ধৈর্য ধরে, একটু দেরি করে করা বোধহয় আর সামঞ্জস্য হবে তাতে। ভোট করে যদি মানুষের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু খুব একটা কাজের কথা কি মনে হয় না। কোনো নিয়ন্ত্রণ নেই, শারীরিক বিধিনিষেধ কিছু মানা হচ্ছে না, মাস্ক নেই, সর্বত্র অরাজকতা। ফলে আমার কোথাও মনে হয় যে পাবলিক হেলথ নিয়ে মানে কেউ মানে শুধু টিকা করে দিয়েছি এইরকম ঢক্কা নিনাদ গুলো ছাড়া আর কোনো ব্যাপারে কোনো সরকারেরই, কোনো রাজনৈতিক দলেরই কোনো সদিচ্ছা নেই। পুরো দোষটা সরকারের এবং সমস্ত রাজনৈতিক দলের এই দায়িত্ব নেওয়া উচিত। মানে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যেটুকু তাদের নিয়ন্ত্রণ রাখা উচিত সেটুকুও তারা রাখে না। আমার মনে হয় দুটো ক্ষেত্রেই যেন সেই রাশটা থাকে।
মানে এখন তো খুব দ্রুত আবার একটা ছড়ানোর জায়গা তৈরি হয়েছে, একটা ওয়েভ তৈরি হয়েছে ভারতে। তো সেটা যেন যেভাবে সরকার চাইছেন যে যেন সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ এর আওতা থেকে যেন ভোটের প্রচার এবং গঙ্গাসাগর মেলা কোনোটা যেন বাদ না পড়ে। রাজনৈতিক দল তারা যেই কাজগুলো করছেন, হয়তো এরকম হতে পারে যে সমস্তটাই প্রি প্ল্যান্ড, হয়তো ভোটের দিন ঠিক হয়ে গিয়েছিল, সেই জন্য এই সভাগুলো তাদের করতে হচ্ছে। আমি জানি না কোন জায়গা থেকে এটা হচ্ছে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে একজন যদি সত্যি সত্যি তাদের যারা ভোট দিচ্ছেন তাদের ভোটারদের উপর তাদের ভাবনা চিন্তা থাকে, এগুলো বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। এগুলো একটা ইররেসপন্সিবলের মতো কাজ হচ্ছে। আমার একটা বাক্যে সমীরদার কাছে প্রশ্ন, শিল্পী সমীর রাইচের কাছে, যে মানে আমি যদি ভোটার, মানুষ, নাগরিক, সহনাগরিক নাও ভাবি, একটা মানুষ মানে তো একটা ভোটও বটে। যখন মৃত্যু মিছিল দেখছি তখনও আমার ভোট করাতে এবং ভোট করতে ইচ্ছে করছে সমীরদা, বিস্ময়কর। সুমন, এই সত্যিকার এই দুঃখের সময় আমার ছোটবেলার একটা কথা মনে আছে, এবং আমার মনে হয় এখানে যারা সিনিয়র মানুষ তারা অনেকেই জানেন। আমরা যখন ছোটবেলা খেলতাম তখন আমাদের একটা কথাই ছিল, নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি। আমি এই যে রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনলাম, এত কিছুর পরেও নিজের বেলায় একদম আটিসুটি, যে না আমরা খুব ঠিক, আগে ভোট ঠিক হয়েছিল, তখন তো এত মানুষ সংক্রমিত ছিল না, আর তখন ছিল না তো এখন হয়েছে, তাহলে কেন হয়েছে? তাহলে মাঝখানে এই সমস্ত ইভেন্টগুলো, আর যদি সেই ইভেন্টের জন্য হয়ে থাকে তাহলে এখন ভোট কেন বন্ধ করা যাবে না? এর কোনো সদুত্তর কেউ দিতে পারবেন না। আমার প্রশ্নটা হলো যে এর পরেও আমরা যখন দেখছি কেউ বাজনা নিয়ে যাচ্ছেন, কেন জিতবো, এখানে কে মানুষ, কে কি, কিচ্ছু যায় আসে না তাদের। কোনো রাজনৈতিক দল, আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এই দৃশ্যে দেখি, যে দৃশ্য আমি এখন টেলিভিশনে দেখলাম, তো ভাবা যায় না যে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সেইখানে যাচ্ছেন, সেখানে এরকম লক্ষ লক্ষ লোক এবং কোনো সাংসদ, এবং আমি শুনছি এবং বারবার বলছেন যে সরকার নাকি সিদ্ধান্ত নেন খুব দ্রুত। এখানেই আমি একটা আলোচনায় শুনলাম একজন রাজনৈতিক নেতা বললেন যে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নেন। হ্যাঁ, অতি অবশ্যই নেন এবং দ্রুত পাল্টান। অর্থাৎ 3 দিন আগে বললো সন্ধ্যে 7টা অবধি ট্রেন চলবে, তারপরের দিন বললো না 10টা অবধি। আচ্ছা, দ্বিতীয় বললো, প্রথম বললো নববর্ষ হবে না, তারপর বললো হবে। এরকম গঙ্গাসাগর হবে কি হবে না এখনো কেউ জানে না। আমার কথাটা হলো কিসের বিনিময়ে? খালি রাজনৈতিক নেতারা তারা জিতবেন, জিতে তারা, আমরা জানি তারা যে ডিসঅনেস্ট, আই এম সরি টু সে, তারা ডিসঅনেস্ট, এটা ভারতবর্ষের প্রত্যেকে জানেন। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই আছেন যারা ডিসঅনেস্ট নন, কিন্তু অধিকাংশই ডিসঅনেস্ট। তারা কিন্তু মানুষের জীবনের মূল্যটা বুঝছেন না। তারা বারবার বলছেন, দেখুন আগের বার আমরা তখন বন্ধ করতে বলিনি, এবার তো বন্ধ করতে বলছি। এইগুলো সমস্ত রাজনৈতিক দল, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের বিপক্ষে বলছি না, আমি সমস্ত রাজনৈতিক দল। এবং আমি একদম সমীরদা এই বেদনার তোমার সঙ্গে ভাগ করে নিচ্ছি, মানে এবং আমি বলছি যে যারা কাজ করতে চায় বা যাদের কাজ করতে হচ্ছে তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। 2 দিন পরে যদি আবার একটা লকডাউনের পরিস্থিতি হয়, রোজগার হারিয়ে যাবে, খাওয়ার জোগাড় যন্ত্র করা মুশকিল হবে, এবং সর্বক্ষেত্রে এই বিড়ম্বনা। মানে আমি বলছি এই ছোট্ট এবিপি আনন্দর কলকাতা অফিসে একাধিক দফতর বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র বলতে বলতে। আমার সামনে এখন মোবাইলে রিপোর্ট এলো যে সংখ্যাটা 13 বলেছিলাম, গত 2 দিনে সেটা 14 হয়েছে এবং কার্যত 15 হয়েছে। আপনাদের বলছিলাম যে কালকে এই অনুষ্ঠান, যিনি ক্যামেরার সামনে, যার ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছেছিলাম, এইমাত্র তার রিপোর্ট এলো পজিটিভ। আমি বলছি সংখ্যাটা 2 দিনের মধ্যে একটা ছোট্ট কলকাতার অফিসে 15 হয়ে গেল। আমি বলছি একাধিক দফতর এই চ্যানেলের বন্ধ করে দিতে হচ্ছে, তার কারণ প্রত্যেক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলছি এই পরিস্থিতিতে কি রাজনীতিবিদরা আরও একটা ভোট, গঙ্গাসাগর মেলা, এই মৎস্যব, এতে সায় দেবেন? আমি বলছি এই সমস্যা তো শুধু বিচ্ছিন্নভাবে সংবাদ মাধ্যম বা একটি সংবাদ মাধ্যমে হচ্ছে না, সার্বিকভাবে হচ্ছে। আমরা বড় ডিজাস্টারের দিকে এগোচ্ছি। সমীরদাকে বিশেষ করে ধন্যবাদ, গণপরিবহনের কথাটা বললেন। কালকে ট্রেনের ছবি দেখে সবাই আঁতকে উঠেছিলেন। আজকে বলি যে স্টেশনে স্টেশনে ওই রকম উপচে পড়া ভিড়, এবং একজন যাত্রীকে তার মধ্যে আমরা হারালাম, তার মৃত্যু হলো। এরপরও এই মৃত্যু মিছিল থামানোর জন্য কি কেউ কিচ্ছু করবেন না, নড়ে বসবেন না? দেখুন প্রতিবেদন। বাড়ছে করোনা,
বাড়ছে মৃত্যু, চরমে উঠছে উদ্বেগ। কিন্তু তা সত্ত্বেও বিধিনিষেধ চালুর দ্বিতীয় দিনেও বদলালো না ছবিটা। উল্টে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, অফিস টাইমে ট্রেনে গাদাগাদি করে যাতায়াত, প্ল্যাটফর্মে থেকে ভিড়। এর মধ্যেই ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হলো। অভিযোগ ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণেই পড়ে যান তিনি। তারপর সব শেষ। 3টা ট্রেন আজকে ক্যান্সেল, ওই একটা ট্রেনেই বাদুর ঝুলা হবে, সব প্যাসেঞ্জারগুলো যাচ্ছে। যাওয়ার যেতে ভিড়ে এমন ঠেলাঠেলি, আমিও তো ছিলাম ওই ট্রেনে। আমি বললাম যে ঢুকুন, কেউ সরছে না, আর ভিতরে প্যাকটা। একটু এগিয়ে গিয়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট। সোমবার বারুইপুর ও দমদমে ভিড়ে ঠাসা ট্রেন থেকে 2 যাত্রী পড়ে যান বলে অভিযোগ। অফিস টাইমের বালিগঞ্জ স্টেশনে থেকে ভিড়। ট্রেন প্ল্যাটফর্মে আসা মাত্রই ঠেলাঠেলি করে উঠছেন যাত্রীরা। অনেকেরই মাস্ক নেই, দেখা নেই আরপিএফ বা জিআরপি। প্রচুর ভিড়। ট্রেন আরো বাড়াতে হবে, ট্রেন বাড়ালে যদি এই যাত্রীর এটা দূরত্ব বৃদ্ধিটা হয়। দমদম স্টেশনেও একই ছবি। দূরত্ববিধি শব্দটাই এখানে যেন হাস্যকর বিষয়। 10:15 ডাউন বনগা লোকাল। ট্রেনের ভেতরের পরিস্থিতিটা একবার দেখুন, পা রাখার জায়গা নেই, যাত্রীরা পরস্পরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন একই ছবি বিভিন্ন লোকাল ট্রেনে এবং স্টেশনে। আমরা রয়েছি বনগা লোকালের ভেতরে একটি কোচে, এবং আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের দূরত্ববিধি পালন করা সম্ভব হচ্ছে না। মানুষ তো কাজে বেরোবেই, তাতে ট্রেন কম হলে মানুষের সংখ্যা আরো বেড়ে যাবে, তাতে এতে কোভিড তো কমবে না, আরো বাড়বে। মানুষকে তো খেতে হবে, তার জন্য বেরোতেই হবে। আমাকে যেমন কাজ করতে, আমার কাজে তো যেতেই হচ্ছে। ট্রেনের পাশাপাশি বাসের পরিস্থিতিও একই। বাগুইহাটি মোড়, ভিড় পড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা। এসে দাঁড়ালো আরিয়াদহ থেকে খড়িবাড়িগামী 211 রুটের বাস, ভিড়ে ঠাসা। 211 নম্বর রুটের বাস, রীতিমতন ঠাসা ভিড়। প্রত্যেক দিনই কিরকম ভিড় হয়? অফিস টাইমটা এরকম হয়, প্রতিদিন এইরকমই হয়। অফিস টাইমের মধ্যে তো খুবই হয়। 30C রুটের বাস, এখানেও একই অবস্থা, বাসের ভেতরে থেকে ভিড়। 30C রুট হাতিয়াড়া থেকে বাবুঘাট, প্রত্যেক দিনই বাদুর ছোলা ভিড় হয়। গাড়িতে অনেক ভিড় হয়, আর বেশি আমাদের গাড়ি 30C/1। হ্যাঁ, এইভাবেই যেতে হয় আমাদের। রুট পাল্টেছে, কিন্তু বিধি না মানার ছবিটা বদলায়নি। প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগেই আপনাদের বলেছিলাম যে প্যানিকের কারণ নেই, তার কারণ হাসপাতালে বেড যথেষ্ট আছে। হসপিটালাইজেশনের পরিসংখ্যান নিঃসন্দেহে অনেকটা কমেছে। অনেকে বলছেন যে প্রাথমিকভাবে আগের বার অর্থাৎ সেকেন্ড ওয়েভে 10% হলে এখন মাত্র 1%। কিন্তু কালকে যে প্রশ্নটা তুলেছিলাম চিকিৎসা করবেন কারা, তার কারণ এই মুহূর্তে দুটো পরিসংখ্যান আমার হাতে এসে পৌঁছলো। মেডিকেল কলেজে 317 জন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর মধ্যে 169 জন কোভিড পজিটিভ, অর্থাৎ 50%-এরও বেশি। এই মুহূর্তে জানতে পারছি ন্যাশনাল মেডিকেল কলেজে আরও 54 জন কোভিড পজিটিভ হলেন, অর্থাৎ সম্মিলিত সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 125-এ। নিঃসন্দেহে উদ্বিগ্ন হওয়ার মতো খবর, কিন্তু বলেছিলাম ওই সুড়ঙ্গের শেষে সামান্যতম আলোক বিন্দু পেলে সেটাও সমানভাবে একেবারে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই আলোক বিন্দু আসার কথাটা হচ্ছে যে এখনো পর্যন্ত সমস্ত চিকিৎসক, গবেষক একমত যে সেকেন্ড ওয়েভের তুলনায় এই তৃতীয় ঢেউ কিন্তু মারণ ক্ষমতা, ভিরুলেন্স তার কম দেখা যাচ্ছে। কেন এই কথা বলছি? যে উপসর্গগুলো অনেকটা পাল্টে গেছে। প্রথম এবং দ্বিতীয়র তুলনায় যদি তৃতীয় ঢেউয়ের কোভিড আক্রান্তের উপসর্গগুলো একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখি, ছবিটা ঠিক কী দাঁড়াবে? আমার মনে হয়েছে এই তথ্য আজকের দিনে দাঁড়িয়ে যখন ওই দাবানলের মতো ছড়াচ্ছে এই কোভিড আক্রান্তের সংখ্যা, এই আশার আলো এবং এই সঠিক তথ্য সবার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন প্রতিবেদন। আমরা যদি ধরে নিই ওমিক্রন একটা অতিরুগ্ন ভাইরাস, তাতেও কিন্তু মৃত্যুহার বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা যদি অসাবধান হই, আমরা যদি ভিড় বাড়াই, আমরা যদি পাবলিক গ্যাদারিং তৈরি করি, তাহলে দ্য স্টার্টিং বেস অফ দ্য প্যান্ডেমিক এক্সপ্যান্ডস। আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রন, চরিত্র বদলে এরকম নতুন নতুন নামে বারবার হানা দিচ্ছে করোনা ভাইরাস। প্রতিবার মিউটেশনের সঙ্গে সঙ্গে বদলেছে সংক্রমণের রকম ফের। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে এখন বদলে গেছে উপসর্গ।
করোনার প্রথম ঢেউয়ের সময় সংক্রমিতদের স্বাদ গন্ধের অনুভূতি পুরোপুরি চলে যাচ্ছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় সেই উপসর্গের তীব্রতা কিছুটা কমে যায়। এখন দেখা যাচ্ছে সংক্রমিতদের স্বাদ গন্ধের অনুভূতি কার্যত যাচ্ছেই না। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমিতদের ক্ষেত্রে সর্দি ছিল না, ছিল শুকনো কাশি। এখন দেখা যাচ্ছে সংক্রমিতদের ক্ষেত্রে সর্দি কাশি তো হচ্ছেই, অনেক ক্ষেত্রে বুকে কফও জমে যাচ্ছে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্তদের মধ্যে প্রচন্ড শ্বাসকষ্ট ও ক্লান্তির উপসর্গ দেখা যাচ্ছিল, এবার যা কার্যত নেই। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা আক্রান্তদের ভীষণ জ্বর আসছিল, এবার দেখা যাচ্ছে জ্বর সেভাবে আসছে না, কিন্তু মাথা ব্যথা হচ্ছে বেশি। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় মোট আক্রান্তের 10 থেকে 12% হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, এবার এখনো পর্যন্ত এই হারটা 1% আশেপাশে ঘোরাফেরা করছে। ডিউরেশন অফ সিমটমসটা অনেক কম, আর বেশিরভাগ লোকই কাশি, খুব নাক দিয়ে জল পড়া, আপার রেসপিরেটরি সিমটমস নিয়ে প্রেজেন্ট করছে, খুব একটা লোয়ার রেসপিরেটরি সিমটমস হচ্ছে না। আমাদের সব থেকে বড় অসুবিধা হচ্ছে বোঝা। ওমিক্রনের জন্য সেই হারে টেস্ট হচ্ছে না। ওমিক্রনকে বোঝা একটু কঠিন, ঠিক যেমন আমরা আরটিপিসিআর করতাম বুঝতে পারতাম, ওরকম বোঝা যায় না। গভীরে প্রবেশ করার কারণে এর আগের ভ্যারিয়েন্ট বিটা বেল্টা এরা কিন্তু অনেক গভীর সিমটমস বা উপসর্গ দিয়েছিল। কাশি হতো, কফ উঠত, সিটি স্ক্যানে ধরা পড়তো কোভিড জেলি। তৃতীয় ঢেউ যা চলছে তাতে রূপান্তরিত করোনা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ওমিক্রন এসছে। এর সংক্রামক ক্ষমতা বেশি, উপসর্গ মৃদু। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় বিভিন্ন জায়গায় অক্সিজেনের আকাল দেখা দিয়েছিল। অনেকে দরকারের সময় একটা সিলিন্ডারও জোগাড় করে উঠতে পারেননি। অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারীদের দাবি এবার এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। আগে তো প্রচুর চাহিদা ছিল, ডেলি 50-60টার মতো যেত, আমার অনেক লাইনও পড়ে যেত, 50-60টার মধ্যে আমাদের ডেলি যাতায়াত হতো। তো এখন মাঝে তো গ্যাপ হয়ে গেছিলো, কিন্তু এখন তেমন হচ্ছে না, 4-5টা করে ডেলি যাচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা ভাইরাস চরিত্র বদলে কখন যে কি চেহারা নেবে সেটা কেউ জানে না, তাই সংক্রমণ ঠেকাতে সতর্কতার ঢাল সরালেই বিপদ। ঝিলম করঞ্জাই, সত্যজিৎ বৈদ্য ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।